স্যার দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে স্যার। Okay, thanks to everybody and thanks to Almighty Allah for starting our today's class. This is most probably this is the 7th class of our online system or virtual class. We have talked about law of contract. We have complete 2 class in law of contract. Most probably you have go through the Contract Act 1872 and Sale of Goods Act 1932. We will finish at a glance the law of contract Act today, and then we conduct another 2 class. In 2 class, mainly the Contract Act 1872 and Sale of Goods Act 1932 slowly. So I would like to get feedback from you from the last class. What is the contingent contract? Can you tell me one of all of the participants? Contingent contract. What do you mean by contingent contract? যিনি কথা বলবেন উনি শুধুমাত্র আনমিউট করবেন আর বাকি সময় মিউট করে রাখবেন। কন্টিনজেন্ট কন্ট্রাক্ট কি? কোনো ধারণা নাই? কন্টিনজেন্ট কন্ট্রাক্ট হতে পারে স্যার এমন একটি কন্ট্রাক্ট যেটা কোনো শর্তের উপর নির্ভরশীল আর কিছু, মানে বা কোনো ঘটনার আর কি, ওই ঘটনাটা যদি ঘটে থাকে তাহলে কন্ট্রাক্টটা এক্সিকিউট করা হয়, আর যদি ঘটনাটা না ঘটে তাহলে এক্সিকিউট করা হয় না। থ্যাংক ইউ। আপনি আরেকজনকে কাছ থেকে শুনতে যাচ্ছি। আমি যেভাবে আমরা বইতে মানে আমরা এখানে বলছি ওই ডেফিনেশন অনুযায়ী আপনার ইংলিশে বলবেন। কেউ আছেন? What do you mean by contingent contract? স্যার কন্টিনজেন্ট কন্ট্রাক্ট হচ্ছে এমন একটা কন্ট্রাক্ট যে কন্ট্রাক্ট ভবিষ্যতে কোনো একটা ঘটনার উপর নির্ভরশীল। এই ঘটনাটা ঘটলে কন্ট্রাক্টটা হবে আর ঘটনা না ঘটলে কন্ট্রাক্টটা হবে। স্যার যেমন হচ্ছে স্যার বীমা কোম্পানি, স্যার আমি রাস্তায় তারপরে বলতেছি স্যার, যেমন বীমা কোম্পানিতে আমরা ইন্স্যুরেন্স প্রিমিয়াম দিয়ে থাকি। তো এটা যদি দিয়ে থাকি যদি কোনো ইনসিডেন্ট ঘটে যায়, যেমন আমি দোকানের যদি পুড়ে যায় বা কোনো ক্ষয়ক্ষতি হয় তখন এটা হবে স্যার, এটা কন্টিনজেন্ট কন্ট্রাক্ট স্যার। নতুবা আমি ক্লেম পাচ্ছি না। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। If the actual events are occurred, then the contract will be executed. Yes sir, that is correct sir. Thank you. আমরা আরেকটা জিনিস বলছিলাম, আরেকজন বলবেন। হ্যাঁ, একজন যিনি বলছেন একজন বলবেন না। কোয়াজি কন্ট্রাক্ট, হোয়াট ডু মিন বাই কোয়াজি কন্ট্রাক্ট? কোয়াজি কন্ট্রাক্ট হচ্ছে এটা পুরোপুরি ঠিক কন্ট্রাক্ট না, এটাকে সেমি কন্ট্রাক্টের মতো একটা বিষয়, এটা হচ্ছে কোয়াজি কন্ট্রাক্ট। আরেকটু সুন্দর করে বলতে হবে। আরেকজন বলেন। আমরা বুঝছি যে এটা মানে সেমি কন্ট্রাক্ট, কিন্তু সেমি কন্ট্রাক্ট হলে কিভাবে এটা কন্ট্রাক্টে কিভাবে হবে সেটা আমার জানতে হবে। স্যার কোয়াসি কন্ট্রাক্টের বিষয়টা হচ্ছে যে দুজন পার্টি, আমি একজন তার প্রোডাক্ট দিয়ে গেল আরেকজনের কাছে যে ভাই আমি তোমার এই জিনিসটা তোমার কাছে রেখে গেলাম, তুমি এটা রাখো। কিন্তু যার কাছে রেখে গেলাম সে আমানতকে খিয়ানত করে অন্য জায়গায় বিক্রি করে ফেলছে। এখন সে যখন আমি ফেরত আসছি যে ভাই তুমি আমার জিনিসটা আমাকে ফেরত দাও, সে বলতেছে না ওই জিনিসটা তুমি আমাকে দাও নাই। তো কিন্তু লিগ্যালি তো আমি ওই জিনিসটা পাই তার কাছে। তো আমি যদি প্রমাণ করতে পারি যে হ্যাঁ আমি তার কাছে জিনিসটা রেখে গেছি, ওইটা হচ্ছে কোয়াসি কন্ট্রাক্ট। আরেকটু সুন্দরভাবে আমরা আশা করব। কেউ বলতে পারবেন?
এখানে বলছে, হ্যাঁ, a quasi contract is a contract that is created by the court when no such official contract exists between the party. পার্টি যে পার্টিরা আছে তাদের ভিতরে কোনো আগের অফিসিয়াল কোনো কন্ট্রাক্ট ছিল না, অফিসিয়াল কোনো কন্ট্রাক্ট ছিল না, ঠিক আছে? সেই কন্ট্রাক্টের ক্ষেত্রে এগেইনস্টে কোর্ট যখন কোনো কন্ট্রাক্ট করে দেয় তাকে বলা হচ্ছে কোয়াজি কন্ট্রাক্ট। and there is a dispute with regard to payment for goods and services provided. ঠিক আছে? তাহলে কোয়াজি কন্ট্রাক্ট হচ্ছে এমন একটা কন্ট্রাক্ট যে কন্ট্রাক্টটা পূর্বে ছিল না, অফিসিয়ালি কোনো কন্ট্রাক্ট ছিল না, কিন্তু এই ক্ষেত্রে মানে আপনার এই পার্টির ভিতরে কোর্ট সেটা আপনি ক্রিয়েট করে দেয়, সেটা হচ্ছে কোয়াজি কন্ট্রাক্ট। ঠিক আছে? আপনার এই লাইনগুলা আমি আবারও বলছি, অবশ্যই আপনারা এখানকার যে কিওয়ার্ড গুলা ইউজ করবেন, যেমন কোয়াজি কন্ট্রাক্ট ইজ এ রিট্রোঅ্যাক্টিভ অ্যারেঞ্জমেন্ট। রিট্রোঅ্যাক্টিভ অ্যারেঞ্জমেন্ট আপনি অন্যগুলা আগে পিছনে যাই লেখেন, এই যে রিট্রোঅ্যাক্টিভ অ্যারেঞ্জমেন্ট বিটুইন টু পার্টিজ who have no previous obligation to one another, who have no previous obligation to one another, একজনের আরেকজনের প্রতি কোনো অব্লিগেশন ছিল না, ঠিক আছে? এরকম একটা রিট্রোঅ্যাক্টিভ অ্যারেঞ্জমেন্ট যেটা সেটা দুই পার্টির ভিতরে, সেটাকে বলা হচ্ছে কোয়াজি কন্ট্রাক্ট। এই জন্য আমরা একটা উদাহরণ দিছিলাম যে এক ভাই তার বোনের অজান্তে, বোনের এখানে বিশ্বাস ছিল যে বোন তো পেমেন্ট করবে, খুশি হবে, এই বলে সে আরেকজনের সাথে কন্ট্রাক্ট করলো এবং সে মানে তার এখানে বিল্ড হাউস তৈরি করে দিল, কিন্তু বোন তো পরবর্তীতে যখন আসলো তখন দেখলো যে না, এটা সে খুশি হয় নাই, সে তখন বললো যে আমি টাকা দিব না। এই ক্ষেত্রে কোর্ট বললো না, আপনার এখানে যে র মেটেরিয়ালস ইউজ হয়েছে সেটা মেটেরিয়ালস এগুলা টাকা দিতে হবে, কিন্তু শুধুমাত্র হার্ডওয়ার্ক যেগুলো করছে সেগুলো থেকে আপনি পেমেন্ট না দিলে হবে, ঠিক আছে? পার্সোনাল যে লেবার সেটা ছাড়া অন্যগুলো খরচ দিতে হচ্ছে। এই হচ্ছে কোয়াজি কন্ট্রাক্ট। তারপর আমরা বলছিলাম কন্টিনজেন্ট কন্ট্রাক্ট, যেটা দেখেন কন্টিনজেন্ট কন্ট্রাক্ট ইজ এ কন্ট্রাক্ট টু ডু অর নট টু ডু। আমি বারবার বলি যে আপনারা ক্লাস করার পরে অবশ্যই বাসায় গিয়ে এগুলো দেখে নেবেন, সাথে সাথে শেষ করে ফেলবেন। অ্যাটলিস্ট আমার এখান থেকে 2-4 লাইনগুলো মুখস্থ করার চেষ্টা করবেন। এ কন্টিনজেন্ট কন্ট্রাক্ট ইজ এ কন্ট্রাক্ট টু ডু অর নট টু ডু, আপনি এইভাবে লিখতে হবে, হ্যাঁ, টু ডু অর নট টু ডু সামথিং ইফ সাম ইভেন্ট কোলেটেরাল টু সাচ কন্ট্রাক্ট ডাজ অর ডাজ নট হ্যাপেন। ঠিক আছে? তখন এই যে যদি কোনো ঘটনা ঘটে অথবা না ঘটে, সেই ক্ষেত্রে যদি কোনো কিছু দেওয়া হয় অথবা দেওয়া হবে না, এই মর্মে যদি কোনো কন্ট্রাক্ট হয় তখন তাকে বলা হচ্ছে কন্টিনজেন্ট কন্ট্রাক্ট। তারপর আমরা বলছিলাম কি ইনকর্পোরেশন অফ টার্মস, নতুন কোনো টার্মস যদি ইনকর্পোরেট করতে হয় অথবা কোনো যে কোনো টার্মস ইনকর্পোরেশনের ক্ষেত্রে আমরা কোন ওয়াইতে করি, 4টা ওয়াইতে করি, আপনারা কেউ বলেন তো, বলতে পারেন কিনা? Incorporation of terms, Incorporation by actual notice, incorporation by signature, or incorporation by the provision of reasonable notice, incorporation by a course of dealing. থ্যাংক ইউ। ঠিক আছে, আপনারা মানে যিনি কথা বলতেছেন উনি ছাড়া অন্যরা আনমিউট করে আপনার মিউট করে রাখবেন। তাই এসে মনে হয় মিউটটা অনেকেরই আনমিউট আছে, যেন কথা এখানে বাড়িটা আমি বুঝতে পারি, ঠিক আছে? তাহলে ইনকর্পোরেশন অফ টার্মস হচ্ছে 4টা ওয়েতে, বাই দ্য 4 মিনস এক্সপ্রেস টার্মস মে বি ইনকর্পোরেটেড। মেইনলি আসলে এই যে ইনকর্পোরেশনের কথা যখন বলা হয় সেগুলো হয় এক্সপ্রেস টার্মসের ক্ষেত্রে, ইমপ্লাইড টার্মস তো আসলে ইমপ্লাইডই, সেগুলো ইনকর্পোরেশন করলো কি করলো না মানে ওইভাবে কোনো লিগ্যালিটি মানে ওখানে দেখানো হয় যায় না। তাহলে ইনকর্পোরেশন বাই অ্যাকচুয়াল নোটিস, ইনকর্পোরেশন বাই সিগনেচার, ইনকর্পোরেশন বাই দ্য প্রভিশন রিজনেবল নোটিস, ইনকর্পোরেশন বাই কোর্স অফ ডিলিং। দেন আমি বলছি যে দুইটা টার্মস, একটা হচ্ছে এক্সপ্রেস টার্মস আর ইমপ্লাইড টার্মস। ডিফারেন্স বিটুইন এক্সপ্রেস টার্মস এন্ড ইমপ্লাইড টার্মস, একদম বলবেন। or what do you mean by implied terms and express terms? দুইটা একসাথে বলবেন। স্যার এক্সপ্রেস টার্ম গুলো বলা থাকে আর ইমপ্লয়েড টার্ম গুলো বলা থাকে না। হ্যাঁ, এক্সপ্রেস টার্ম গুলো যেগুলা মানে বলায় বোঝা যাচ্ছে, এক্সপ্রেস মানে হচ্ছে প্রকাশিত, আপনি প্রকাশ করছেন, ঠিক আছে? সেটা রিটেন হতে পারে অথবা ওরালিও হতে পারে, ঠিক আছে? দুইটার মধ্যে যখন ডিসক্লোজ করা হয়, যখন প্রকাশিত করা হয়, তখন তাকে বলা হচ্ছে এক্সপ্রেস টার্ম। আর ইমপ্লয়েড টার্মস গুলো কোনগুলা? সেগুলো গোপন উজ্জ্বল থাকে স্যার, জিনিসটা বলা হয় না আর কি। কিছু টার্মস আছে যেগুলা বলতে হয় না, অটোমেটিক্যালি এইগুলা থাকে এই কন্ট্রাক্টে। হ্যাঁ, যেমন হচ্ছে আমি একটা উদাহরণ এখানে ছিল এমপ্লয়মেন্টের ক্ষেত্রে, ঠিক আছে? একজন এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট যখন হয়, এমপ্লয়মেন্ট কন্ট্রাক্টের ক্ষেত্রে অটোমেটিক্যালি তাকে সেফ সিস্টেম অফ ওয়ার্ক দিতে হবে, এমপ্লয়ারের কাজ, সেটা দায়িত্ব।
আবার এমপ্লয়ি দায়িত্ব হচ্ছে সে যেন ডিউ কেয়ার এন্ড দ্য স্কিল যার তার যা আছে সেগুলো তার সে যেন ফুললি এক্সারসাইজ করবে। এটা হচ্ছে ইমপ্লয়েড টার্ম। দেন আমরা চলে গেছিলাম হচ্ছে কন্ডিশন এন্ড ওয়ারেন্টি। হোয়াট ডু মিন বাই কন্ডিশন এন্ড ওয়ারেন্টি? একজন বলবেন। কন্ডিশন হচ্ছে এমন একটা বিষয় যেটা কারণে আলটিমেটলি আমরা যে কন্ট্রাক্টটা সেটাকে আমরা ভ্যালিড ভয়েড করে ফেলতে পারি। আর ওয়ারেন্টির ক্ষেত্রে হচ্ছে এই কন্ট্রাক্টটা ভয়েড হয় না, কিন্তু আলটিমেটলি যেটা হয়েছে সেটার একটা ক্ষতিপূরণ আমরা পাইতে পারি। হ্যাঁ, আরেকজন বলবেন। আরেকজন কন্ডিশন ওয়ারেন্টি পার্থক্য। কন্ডিশনটা হলো স্যার চাহিদা ক্রেতার, হ্যাঁ, আর ওয়ারেন্টিটা হলো যে একটা নির্দিষ্ট টার্ম দেওয়া থাকে, এর মধ্যে যে কোনো সমস্যা হলে জিনিসটা চেঞ্জ করে দিবে, এটা ব্যাপার। না হয় নাই একটু মানে স্যার কন্ডিশনটা হচ্ছে গিয়া স্যার হলো গিয়া কোন প্রোডাক্টের মেইন ফিচার যেটা সেটা হচ্ছে কন্ডিশন, আর ওয়ারেন্টি হচ্ছে গিয়া স্যার এগুলার ওই প্রোডাক্ট সাপোর্টিং সাপোর্টিং যে পার্ট অর্থাৎ অ্যাকসেসরিজ যেগুলো থাকে সেগুলোর ওয়ারেন্টি থাকে, এবং সেগুলো যদি ড্যামেজ হয়ে যায় তাহলে আমরা এই ওয়ারেন্টি ওই ওয়ারেন্টি বোঝাচ্ছে না। আপনারা আবার এটা ওয়ারেন্টি গ্যারান্টি এটা না। না স্যার, কিন্তু কন্ডিশন হচ্ছে যে ক্যান বি ট্রিটেড এজ ওয়ারেন্টি, ওয়েদার ওয়ারেন্টি ক্যান নট বি ট্রিটেড এজ কন্ডিশন। কন্ডিশন ইজ ইমপ্লাইড এবং ওয়ারেন্টি হচ্ছে যে এক্সপ্রেস করা যায়। আর যদি আমি লয়ের ভাষায় বলি তাহলে এভাবে হয়তো বলা যায় যে কন্ডিশন ইন ল ইজ এ ফিউচার আনফোর্সেবল ইভেন্ট that will cause certain rights each of the parties in is obligated, মানে obligate করা যাবে দুজনকেই। কিন্তু ওয়ারেন্টি হচ্ছে একটা প্রমিস অর অ্যাসুরেন্স দ্যাট মে বি এক্সপ্রেসড ইমপ্লাইড বাই দ্য সার্কামস্টেন্সেস। ঠিক আছে, রাইট। আমরা আমাদের আইনে যেটা বলছে এখানে যেটা আমরা বলবো, ঠিক আছে, আপনারা এই ওয়ার্ডগুলো অবশ্যই নিয়ে আসবেন। কন্ডিশন ইজ স্টিপুলেশন এসেনশিয়াল টু দ্য মেইন পারপাস। আপনি এই কথাটা লিখতে হবে, এসেনশিয়াল টু দ্য মেইন পারপাস। মেইন পারপাস অফ দ্য কন্ট্রাক্ট। কন্ডিশন হচ্ছে মেইন পারপাস অফ দ্য কন্ট্রাক্ট, দ্য ব্রিচ অফ হুইচ gives rise to right to treat the contract as repudiated। যেই ক্ষেত্রে কন্ট্রাক্টকে রিপুডিয়েট করতে আপনাকে অধিকার দেয় সেটাই হচ্ছে কন্ডিশন। মেইন পারপাস অফ দ্য কন্ট্রাক্ট, দ্য ব্রিচ অফ হুইচ gives rise to right to treat the contract as repudiated। আর ওয়ারেন্টি হচ্ছে স্টিপুলেশন কোলেটেরিয়াল। আর এখানে বলা দেখেন স্টিপুলেশন, কন্ডিশন ইজ স্টিপুলেশন এসেনশিয়াল, আর এখানে হলো ওয়ারেন্টি ইজ স্টিপুলেশন কোলেটেরিয়াল টু দ্য মেইন পারপাস of the contract, the breach of which gives rise to claim for damage, যেটার জন্য claim for damage but not to right to reject the cause। ঠিক আছে, আপনারা আমার মনে হয় আপনারা কেউই মানে আপনার এই শীটে যা আছে সরাসরি ওখানে ঢুকেন না। ঠিক আছে, আপনারা অবশ্যই শীটে ঢুকবেন। শীটে না ঢুকলে আপনি মানে আসলে কি যে আমি আগেও বলছি যে আপনার এই যেমন একটু আগে যে ডেফিনিশনটা দিলেন ল অনুযায়ী, ঠিক আছে, আপনি ল অনুযায়ী লিখতে পারবেন, কিন্তু আসলে আপনার খাতাটা যিনি দেখতেছেন উনি অবশ্যই আপনি দেখবেন যে কন্ট্রাক্ট অ্যাক্ট অনুযায়ী আপনি দিবেন কিনা। ওটা যদি আপনার চোখে পড়ে, কিন্তু স্যার যখন বলে যে ইচ পার্টি ইজ অব্লিগেটেড তখনই তো লফুল একটা বিষয় চলে আসে না, যখন বলা হয় যে ইচ পার্টি ইজ অব্লিগেটেড টু অবলাইজ। হ্যাঁ, এটাও কিন্তু লফুল, এটাও কিন্তু আমার লই, আমার কন্ট্রাক্ট অ্যাক্ট যেটা সেটাও ল, কিন্তু এই ল অনুযায়ী আপনি এখানে যেটা কন্ডিশন যেটা বলছে আপনি সেটাই আমরা চেষ্টা করব মানে লিখে ইন এডিশন তারপর আপনি বাকিগুলো লিখবেন। ক্লিয়ার? তারপরে আমরা যাচ্ছি যে এখানে কন্ডিশন আর ওয়ারেন্টির মাঝামাঝি একটা জিনিস বলছিল, সেটার নাম কি বলছিলাম? whether condition can be treated as warranty। হ্যাঁ, আমি কন্ডিশন বুঝতেছি না, ওয়ারেন্টি বুঝতেছি না, সেটা এরকম একটা টার্মস আছে। এটা মানে কোন জায়গায় ফলাবো? ঠিক আছে, এটা মেইন ফিচারটা কি অথবা এটা কোলেটারাল কি, দুইটাই ক্ষেত্রে অ্যাম্বিগুইটি আছে। সেই ক্ষেত্রে এটার নাম কি বলা হয়েছিল? গত ক্লাসে আমরা বলছি হাউ টু ডিটারমিন দ্য স্ট্যাটাস অফ কন্ট্রাকচুয়াল টার্মস। অনেক ক্ষেত্রে হয় আমরা কিভাবে সেটা ডিটারমিন করবো, আমরা অনেক ক্ষেত্রে আমরা ডিটারমিন করতে পারি না। আবার অনেকগুলো প্রোডাক্টের আছে যেগুলো আমরা সরাসরি ডিটারমিন করতে পারি। ঠিক আছে, আবার অনেকগুলো প্রোডাক্ট আছে সেগুলো আমরা অনেক ক্ষেত্রে ডিটারমিন করতে পারি না। সেই একটা টার্মসকে বলা হচ্ছে ইনুমাইনেট। ইনুমাইনেট টার্মস যখন হয় তখন আমি ক্লাসিফাই করতে পারি না। সেক্ষেত্রে আমার কাজ হচ্ছে আমাকে যাইতে হবে কোর্টে। কোর্ট আপনাকে বলে দিবে যে আপনার এটা কি কন্ডিশন না ওয়ারেন্টি। ঠিক আছে, দি কোর্ট আপনাকে কোশ্চেন করবে, উইল দ্য ব্রিচ ডিপ্রাইভ দ্য ইনোসেন্ট পার্টি অফ সাবস্টেন্সিয়াল পার্ট অফ দেয়ার বার্গেইন? If yes, the term is likely to be condition.
If no, the term is likely to be a warranty. ঠিক আছে, তাহলে আমরা তিনটা টার্মস এখানে আমরা পাইলাম, একটা কন্ডিশন, ওয়ারেন্টি, তারপর ইনুমাইনেট। ইনুমাইনেটটা হলে কোর্টের মাধ্যমে সে ডিসিশন দিতে হবে। স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। স্যার ইনমিনেটেড টার্মের স্যার একটা এক্সাম্পল দিলে একটু ভালো হতো স্যার, মানে এটার কোনো এক্সাম্পল আমি গুগলে খুঁজে পাচ্ছি না। এক্সাম্পল বলতে আমি মনে করেন যে আপনার কিনলাম, এই যে আপনি মোবাইল কিনলেন সাপোজ, হ্যাঁ এখন মোবাইল কিনলেন, মোবাইলে যদিও আমরা বলি যে মোবাইলে ফোন আসাটা না দেওয়াটা এটা হলো মেইন পারপাস, কিন্তু আপনি তো একটা মোবাইল কিনলে এই মুহূর্তে যদি আপনি মোবাইল কিনেন, আপনার ফোন আছে সব আছে, কিন্তু আপনার এই যে জুম সাপোর্ট করতেছে না, অথবা আপনি ইন্টারনেট ঢুকতে পারতেছেন না, তাহলে আপনার পারপাসটা কি? আপনি পারপাসটা হচ্ছে আপনি ইন্টারনেট ঢোকার জন্য আপনি মোবাইল ক্রয় করছেন, কিন্তু এটাই ঢুকতে পারতেছেন না। এখন আপনি কে বলতেছেন আমি এটাতে ঢুকতে পারি না, এই যে টার্মসটা, এটা আমি অনেক ক্ষেত্রে আমি ইনভালিড হিসেবে আমি ট্রিট করতে পারি যে মোবাইল, কারণ আমার এই মুহূর্তে আসলে মোবাইলে কথা বলার চেয়ে আমার আদার্স ফাংশনটা হলে জরুরি বেশি। ঠিক আছে, সেই ক্ষেত্রে কোর্টের কাছে তো সান্নিধ্য হতে পারবে, কারণ আপনি বলবেন যে আমার তো যে ইন্টারনেটে জয়েন করাটা হলো বড় জিনিস, আর উনি বলবেন না আপনার তো মোবাইল প্রথম হচ্ছে আপনার ফোন আসে কিনা দেখেন, এই যে কল আসতেছে যাইতেছে কিনা। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে আপনি মানে থার্ড পার্টি কোর্টের কাছে আমার যেতে হবে, সেই ক্ষেত্রে আমরা মোবাইলকে এই মুহূর্তে আমরা মোবাইলকে ইলিমিনেট করতে পারি। ক্লিয়ার? জি স্যার, থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। এটা ডিপেন্ড করবে আসলে প্রোডাক্টের উপর, আপনার ইয়ের উপর, পারপাসের উপর। দেন আমরা চলে গেছিলাম যে আনফেয়ার কন্ট্রাক্ট টার্মস। কিছু কন্ট্রাক্ট টার্মস আছে, কারণ হচ্ছে আমরা জানি এগুলো আপনারা অবশ্যই অনেকে বিজনেস ব্যাকগ্রাউন্ড যারা পড়ছেন, কোর্টার 5 ফোর্স মডেল, সেখানে একটা কথা আছে বার্গেনিং পাওয়ার অফ দ্য সাপ্লায়ার, বার্গেনিং পাওয়ার অফ দ্য বায়ার। হ্যাঁ, এখানে এই বার্গেনিং পাওয়ারের উপর ভিত্তি করে অনেক সময় অনেকগুলো কন্ট্রাক্ট টার্মস ঢুকে দেওয়া হয় জোর করে, মানে আপনার এটা করতেই হবে, নতুবা আপনার, যেমন আপনি মনে করেন যে এই মুহূর্তে আপনি টাকা তো লোন দরকার, বিশেষ করে আমি বলবো ক্ষুদ্র লোনগুলা, পার্সোনাল লোনগুলা, আপনার লোনের টাকা দরকার, আপনি যে ব্যাংকে যান দিতে চান না, সহজে দিতে চান না, তখন কি করে, এবং আপনি তখন যাবেন, বা এমনটা সব ব্যাংকই দিতে চান, সাপোজ অনেক মার্কেটিং কোম্পানি আছে দিতেছে পার্সোনাল লোন, আপনি যখন লোনটা যখন সর্বশেষ ইয়ে করবেন, আপনাকে অনেকগুলো টার্মস কন্ডিশন আপনাকে সাইন করাচ্ছে, আপনি যা বুঝবেন, আপনি দেখতেছেন যে না এটা আমি করবো না, তবু আপনি করতে হবে, আপনি না আপনি টাকা পাচ্ছেন না, সেই মুহূর্তে আপনাকে কি করা হয়েছে, আপনি সাইন করেই টাকাটা নিচ্ছে। এরকম কোনো কিছু টার্মস, এমন টার্মস আছে যে টার্মসগুলো আপনার খুবই মানে আপনাকে খুব বেশি আপনাকে এফেক্টেড করে দিবে, আপনাকে খুব ক্ষতি করে দিবে, এরকম টার্মসকে বলা হবে আনফেয়ার কন্ট্রাক্ট টার্ম। এই আনফেয়ার কন্ট্রাক্ট টার্মসগুলো ডিলস করার জন্য আমরা এখানে বলছি যে 4টা ওয়াইতে করা হয়। কোর্ট এটাকে কিভাবে নিচ্ছে, কোর্টের উপর ভিত্তি করে। তারপর আনফেয়ার কন্ট্রাক্ট টার্মস অ্যাক্ট আছে 1977, হ্যাঁ, সাম আদার অ্যাক্ট কন্ট্রোলিং আনফেয়ার টার্মস, আরও কিছু টার্মস আছে। তারপর হচ্ছে কনজিউমার কন্ট্রাক্ট রেগুলেশন আছে। এই 4টার মাধ্যমে আনফেয়ার কন্ট্রাক্ট টার্মসের কোনো কিছু হলে সেগুলা মানে আপনার কিভাবে আপনি পাবেন সেটা ডিটেল করবেন, এটার অর্থাৎ এটা ক্লেমটা অথবা এটার ক্ষেত্রে আপনি যে বিচারটা যেটা পাবেন, হ্যাঁ, জাস্টিসটা কিভাবে পাবেন, সেটা এই 4টার মাধ্যমে যে কোনো ভাবে হইতে পারে। তারপর আমরা বলছিলাম যে পারফরমেন্স অফ দ্য কন্ট্রাক্ট, একটা কন্ট্রাক্টের পারফরমেন্স, আমরা তো বলি আমার পারফরমেন্স, আপনার পারফরমেন্স, কত পারফরমেন্স ভালো না, সে এমপ্লয়ি পারফরমেন্স ভালো না, কিন্তু কন্ট্রাক্টের পারফরমেন্সটা কি? ঠিক আছে, তাহলে কন্ট্রাক্টের পারফরমেন্স কি, তাহলে তো ক্লাসে আমরা কিছু আলোচনা করছি, এর ভিতরে কেউ একদিন বলেন। জি স্যার, ওই দিন যেটা বলতেছিলাম যে পারফরমেন্স মানে হচ্ছে যে এই কন্ট্রাক্টটা অ্যাপ্লাই করার মতো অপরচুনিটি থাকতে হবে, যে যেরকম আমি ওই দিন বলতেছিলাম যে সাডেনলি গভর্নমেন্ট হয়তো বললো যে এই আইনটা চলবে না, তো তখন দেখা যাবে ওই কন্ট্রাক্টর অ্যাপ্লিকেবল না। অথবা আরেকটা কথা বলা যায় যে বিয়ে হলো, যদি হাজবেন্ড তার একটা সার্টেন স্টেজে পরে হাজবেন্ড তার মেন্টালি আনস্টেবিলিটি চলে আসে বা পাগল হয়ে যায়, তখন আর ওই বিয়ের আসলে বিয়ের যে সার্টিফিকেট, আমরা যাচ্ছি না, ওইটা তো হচ্ছে, মানে আমি জাস্ট উদাহরণ দিচ্ছি আর কি, যে পারফরমেন্স অফ দ্য কন্ট্রাক্টের ইয়েতে যে সেক্ষেত্রে ওটার পারফরমেন্স মানে ওটা পারফরমেন্স থাকে না, পারফরমেন্স হয় না, নন পারফরমেন্স মানে হচ্ছে যে কন্ট্রাক্টটা আপনি যে উদ্দেশ্য করছেন সেই কন্ট্রাক্টটা বাস্তবায়ন হওয়া, যদি বাস্তবায়ন হয় সেটাকে বলা হচ্ছে পারফরমেন্স অফ দ্য কন্ট্রাক্ট, যদি সে বাস্তবায়ন না হয় নন পারফরমেন্স, এক্সিকিউশন অফ কন্ট্রাক্ট, এক্সিকিউশন অফ রাইট। ঠিক আছে, এটাই হচ্ছে নন পারফরমেন্স অফ দ্য কন্ট্রাক্ট। This is why for the most common way of discharging a contract, a performance of the contract এর মাধ্যমে এটা কন্ট্রাক্টটা ডিসচার্জ হয়, since most contracts are made
with the intention of performance and are in fact performed. As a general rule, each party must perform precisely what he bargained to do. Because anything else will be breach. অন্য ক্ষেত্রে এটা ব্রিচ হয়ে যাবে। পারফরমেন্স উইল টেক দ্য ফর্ম অফ পেমেন্ট অফ মানি। সাধারণত পারফরমেন্সের ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা হয়, আপনার যেটার পেমেন্ট আসলে লাস্ট এই পেমেন্টটা দিয়ে দিলে তখনই এটা পারফরমেন্স হয়ে যায়। ঠিক আছে, এই ছিল পারফরমেন্স অফ দ্য কন্ট্রাক্ট। তারপর রিজনস ফর নন পারফরমেন্স, এটাও আমি গতকালকে আলোচনা করছিলাম, বলছিলাম গত ক্লাসে রিজনস ফর নন পারফরমেন্স। একজন বলেন, হোয়াট ইজ দ্য রিজনস ফর নন পারফরমেন্স? আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, তাই না? আমি এখান থেকে শুরু করতেছি। হ্যাঁ, রিজনস ফর নন পারফরমেন্স আমরা শুরু করব। আর কারো কিছু বলবেন? শুরু করুন। ওকে, থ্যাংক ইউ। আমরা একটু আগে বললাম যে পারফরমেন্স অফ কন্ট্রাক্ট, কন্ট্রাক্টের পারফরমেন্স কি সেটা আমরা বললাম। পারফরমেন্স মানে হচ্ছে performance often takes the form of payment of money. It is then the duty of debtor to seek out the creditor at a reasonable time of day and offer the correct money in legal tender without any necessity for the creditor to give change. It is the duty of the seller. Seller is the duty of the seller to deliver the goods and of the buyer to accept and pay for them. ঠিক আছে, সেল অফ গুডসের ক্ষেত্রে হয় যে আপনার গুডসটা সেলার ডেলিভারি দিবে, বায়ার সেটা অ্যাকসেপ্ট করে নেবে এবং এই বিনিময়ে সে পেমেন্ট করে দেবে ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য টার্মস অফ দ্য কন্ট্রাক্ট অফ সেল। সেই ক্ষেত্রে একে বলা হবে পারফরমেন্স অফ দ্য কন্ট্রাক্ট। দেন আমরা বলবো যে রিজনস ফর নন পারফরমেন্স। সব কন্ট্রাক্ট আসলে পারফরমেন্স হয় না, অনেক ক্ষেত্রেই কন্ট্রাক্ট নন পারফরমেন্স হতে পারে। ঠিক আছে, various valid reasons can be used by a party to justify non-performance of his or her own obligations. ঠিক আছে, অনেক কারণ আছে, তার মধ্যে যে কয়েকটা কারণগুলো হচ্ছে a new agreement may have been made which replaces the existing one. আপনার বর্তমানে একটা কন্ট্রাক্ট করা আছে কিন্তু সেই কন্ট্রাক্টটা অনেক ডিলে হচ্ছে অথবা অথবা দুই ক্ষেত্রে সার্কামস্টেন্স চেঞ্জ হয়েছে, সেই ক্ষেত্রে নতুন করে আরেকটা কন্ট্রাক্ট তৈরি করা হয়েছে, নতুন করে এগ্রিমেন্ট করা হয়েছে, যেটা বর্তমান যে কন্ট্রাক্ট আছে সেটা রিপ্লেস হয়ে গেছে। এই ক্ষেত্রে এটা নন পারফরমেন্স হয়ে গেল। আগের যে কন্ট্রাক্টটা সে নন পারফরমেন্স হইলো, নতুন করে একটা কন্ট্রাক্ট তৈরি হলো। এ নিউ এগ্রিমেন্ট মে হ্যাভ বিন মেড হুইচ রিপ্লেসেস দ্য এক্সিস্টিং ওয়ান। Frustration of the existing agreement may occur because some outside event for which neither party is responsible, which makes nonsense of the existing contract. ঠিক আছে, একটু আগে যেটা আপনাদের একজন বলতেছিলেন যে উদাহরণ দিচ্ছে যে আমি কন্ট্রাক্ট করছি, পরবর্তীতে এক্সটার্নাল কোনো ইভেন্ট আসছে, সেটা হচ্ছে এটা ফ্রাস্ট্রেশন অফ দ্য এক্সিস্টিং এগ্রিমেন্ট। আমার যে এক্সিস্টিং এগ্রিমেন্ট সেটা ফ্রাস্ট্রেশন মানে পড়ে গেল। মে অফার, যেমন মনে করেন যে করোনার ভাইরাসের আগে যদি আমরা চিন্তা করি, অনেক দেশের সাথে আমার ইম্পোর্ট এলসি দেওয়া ছিল, কিন্তু সে দেশ মাল দিতে পারে নাই। আমার ডেট ছিল 90 ডেজ or 30 ডেজ এলসির মেয়াদ, 45 ডেজ or 90 ডেজ, কিন্তু ডেট চলে গেছে, মাল দিতে পারে নাই। কেন দিতে পারে নাই? এক্সটার্নাল ইভেন্ট। সেটা হচ্ছে সেই ক্ষেত্রে ফ্রাস্ট্রেশন হয়ে গেছে এক্সিস্টিং এগ্রিমেন্ট নিয়ে। ঠিক আছে, ফ্রাস্ট্রেশন হতে হতে তারপর এটা জন্য আসলে দুই পক্ষে কেউ দায়ী নাই, এটা হচ্ছে ফ্রাস্ট্রেশন অফ এক্সিস্টিং এগ্রিমেন্ট। এটা একটা নন পারফরমেন্স। সিরিয়াস ব্রিচ বাই দ্য other party may sometimes to be valid reason for the injured party to refuse to perform his or her own obligation. Serious breach of the other party, অন্য একটা পার্টি খুব খারাপ একটা সে মানে ব্রিচ করে ফেলছে, অথবা অন্য কোনো খারাপ কোনো ঘটনা ঘটছে। যেমন মনে করেন যে আমাদের যেটা রিজেন্ট হসপিটালের চেয়ারম্যান, ওনার অথবা রিজেন্ট হসপিটালের নামে যদি আগে থেকে তার সাথে অনেকের কন্ট্রাক্ট থাকতে পারে, কিন্তু যখন আপনার যারা তার সাথে কন্ট্রাক্ট করলো অথবা তার সাথে এলসি বিজনেস গেছিল, তারা এখন ওই এলসি এক্সিকিউট করবে না, নন পারফরমেন্স অফ দ্য কন্ট্রাক্ট হইতে পারে। এবং কারণ কি? কারণ এটা সিরিয়াস একটা ইভেন্ট, তার এখানে বিজনেস করার কোনো আসলে মানে আপনার সম্ভব নয়। এই ক্ষেত্রে আপনার কোর্টের মাধ্যমে হোক, যেভাবে হোক, আপনি যদি তার কাছে কন্ট্রাক্ট ফেলোর হন অথবা কন্ট্রাক্ট এক্সিকিউশন না করেন, তাহলে আপনি কথা বলতে পারবেন, কারণ সে হচ্ছে কি এখন হচ্ছে রাষ্ট্রদ্রোহ হিসাবে পরিণত হয়েছে। ঠিক আছে, তাহলে এই হচ্ছিল টোটালি আমার রিজনস ফর নন পারফরমেন্স। আমার পারফরমেন্স যদি নন পারফরমেন্স হওয়ার পিছনে কারণগুলা, এই মেইন তিনটা কারণ এখানে দেওয়া আছে। একটা হচ্ছে নতুন কন্ট্রাক্ট
তৈরি হওয়াতে রিপ্লেস হয়ে গেছে এক্সিস্টিং ওয়ানটা, অথবা ফ্রাস্ট্রেশন যেটা দুই পার্টির কারো কোনো হাত নাই, অথবা এখানে কি হতে পারে আপনার কোনো সিরিয়াস ব্রিচ অফ দ্য আদার পার্টি, অন্য পার্টি থেকে সেই সিরিয়াস ব্রিচ করছে, এই সেই কারণে নন রিজন ফর নন পারফরমেন্স। ব্রিচ অফ দ্য কন্ট্রাক্ট, একটু আগে বলছি আমরা ব্রিচ করলো সিরিয়াস ব্রিচ, তাহলে ব্রিচ অফ দ্য কন্ট্রাক্ট, একটা কন্ট্রাক্টে ব্রিচ হওয়া কি কি হতে পারে? The breach of a contract is defined as one or more parties involved in a contract do not honor a binding agreement. Do not honor মানে কি? এখানে সম্মান প্রদর্শন, সম্মান মানে হচ্ছে আপনার এটাকে এক্সিকিউশন করা, আসলে এখানে অনার হচ্ছে এক্সিকিউশন করা। The breach of a contract is defined as one or more parties involved in a contract do not honor a binding agreement. ঠিক আছে? There are many ways in which a contract can be broken. একটা কন্ট্রাক্ট ভেঙে পড়া অথবা কন্ট্রাক্ট বাতিল হয়ে যাওয়ার অনেকগুলো কারণ আছে। দি মেজর 4 টাইপস অফ কন্ট্রাক্ট ব্রিচেস, প্রধান যে 4টা কারণে ব্রিচ হয়, হ্যাঁ, সেটা হচ্ছে মাইনর ব্রিচ, মেটেরিয়াল ব্রিচ, ফান্ডামেন্টাল ব্রিচ, অ্যান্টিসিপেটরি ব্রিচ। ঠিক আছে? মাইনর ব্রিচ, মেটেরিয়াল ব্রিচ, ফান্ডামেন্টাল ব্রিচ, অ্যান্টিসিপেটরি ব্রিচ। ঠিক আছে? মাইনর একটু সামান্য এদিক সেদিক হয়েছে, আপনি গোস যেভাবে দেওয়ার কথা সবই ঠিক ছিল, প্যাকেটের উপরে প্যাকেট করার পরে কার্টন দিচ্ছেন, কার্টনের উপরে হয়তো আপনি যেভাবে সিল দেওয়ার দরকার ছিল সেভাবে সিল দেয়নি, বা কার্টনটা যেই মাপের দেওয়ার দরকার ছিল, হ্যাঁ, সেই জিএসএম অথবা যেটা বলি সেগুলো করেন না, অথবা ভিতরে যে প্যাকেটটা দেওয়া হয় সেই যে প্লাস্টিকের প্যাকেটটা সেভাবে যেভাবে দেওয়ার কথা সেভাবে দেন নাই, দিচ্ছেন কিন্তু সেভাবে সেই পরিমাণে দেন নাই, এই যে জিনিসগুলো সেগুলো হচ্ছে মাইনর ব্রিচ। মেটেরিয়াল ব্রিচ আপনার খুবই মানে আপনার যে পরিমাণ ব্রিচ হয়েছে সেটা অবশ্যই কি এটা আপনার ইম্প্যাক্ট আসে এরকম মেটেরিয়াল, হ্যাঁ, ইমেটেরিয়াল না, এটা আপনার জাস্টিফিকেশনের করার মতো এরকম মেটেরিয়াল ব্রিচ। ফান্ডামেন্টাল ব্রিচ আপনার মূল যে যা ছিল মূলটাই আপনার সময় ভেঙে গেছে। তারপর অ্যান্টিসিপেটরি ব্রিচ অনেকগুলো আপনার কিছু মানে আনুমানিকভাবে ধরে নেওয়া হয় সেরকম ব্রিচ। যেমন আমরা এখানে যদি বলি দেখেন এ মাইনর ও পার্শিয়াল ব্রিচ, মাইনরের আরেকটা নাম হচ্ছে পার্শিয়াল ব্রিচ is when the non-breaching party of the contract is not entitled to an order for performance. Is not entitled তার অধিকার এরকম অধিকার নাই to an order for performance of its obligation but only to collect the damage for which they are owed. অর্থাৎ মাইনর অথবা পার্শিয়াল ব্রিচের জন্য আপনি সেই কন্ট্রাক্টটা টোটালি আপনি বাতিল করে দিবেন অথবা এক্সিকিউট করবেন না সেরকম করে কোনো আপনার ক্ষমতা নাই। ঠিক আছে? কিন্তু বাট অনলি টু কালেক্ট দ্য ড্যামেজেস ফর হুইচ দে আর ওড, এবং সেটার জন্য সে যে পরিমাণ ড্যামেজ পাবে সেটা সে কালেক্ট করতে পারবে। দেন এ মেটেরিয়াল ব্রিচ, মেটেরিয়াল ব্রিচ ইজ when there is a failure to perform a part of a contract. There is a failure to perform a part of a contract that permits the other party of the contract to ask for damages because of the breach that has occurred. মানে আপনার এই ক্ষেত্রে হচ্ছে প্রথমটা হচ্ছে আপনার তার কাছ থেকে শুধুমাত্র ওই ড্যামেজেস যেটা সেটা কালেক্ট করতে পারবেন। আর মেটেরিয়াল ব্রিচের জন্য that permits the other party of the contract to ask for damage. ড্যামেজ কেন হয়েছে সেটার এই ড্যামেজের জন্য তার কাছে আপনি চাইতে পারবেন বিকজ অফ দ্য ব্রিচ অফ দ্যাট হ্যাজ অকার্ড, কারণ সে এটা ঘটনা ঘটেছে। এটা মেটেরিয়াল ব্রিচ। ফান্ডামেন্টাল ব্রিচ অফ কন্ট্রাক্ট is when the person that has had the contract breach against can sue the breaching party for damages incurred as well as terminate the contract if they wish to do so. ফান্ডামেন্টাল কিছু কন্ট্রাক্টের ক্ষেত্রে আপনি তার কাছ থেকে এগেইনস্টে আপনি মামলা করতে পারবেন কেন সে এটা ব্রিচ করলো তা ওই ড্যামেজের জন্য, অথবা ইভেন অ্যাজ ওয়েল অ্যাজ টার্মিনেট দ্য কন্ট্রাক্ট, আপনি কন্ট্রাক্টটা টার্মিনেট করে দিতে পারবেন। ঠিক আছে? এই হলো ফান্ডামেন্টাল ব্রিচ অফ কন্ট্রাক্ট। তারপরে an anticipatory breach of contract is when the non-breaching party realize that the other party of the contract will fail to perform his or her part of the contract in the future and can terminate the contract and sue for damages before the breach happens. ঠিক আছে? এই যে anticipatory breach of contract একটু আগে আমি যেটা বলছিলাম, যেমন রিজেন্ট গ্রুপের উদাহরণ আমি নিয়ে আসছিলাম, এরকম রিজেন্ট গ্রুপের সাথে যদি আপনি কন্ট্যাক্ট করেন তাহলে অটোমেটিক্যালি আপনি এখন ধরে নিতে পারবেন সেই কন্ট্রাক্টটা এখন আর সে এক্সিকিউট করতে পারবে না,
এটা আপনি অ্যান্টিসিপেট করে দিতে মানে মাধ্যমে আপনি ব্রিচ করে দিতে পারেন। ঠিক আছে? fail to perform on his part to contract in the future and can terminate the contract and sue for damages before the breach happens. এই ছিল আপনার কাছে 4টা ব্রিচ অফ কন্ট্রাক্ট। মাইনর থেকে আরো একটু মানে বেশি হচ্ছে মেটেরিয়ালটা যখন হবে তখন আপনি মানে তার কাছ থেকে কোশ্চেন করতে পারবেন, আনসার মানে কেন হলো, কিভাবে কি এই হলো, আপনি আমার ড্যামেজ দেন, এরকম করে মানে এই মাইনরের ক্ষেত্রে আপনি করতে পারেন, তাও করতে পারেন, আপনি আপনাদের শুধুমাত্র কালেক্ট করেন খুব অল্প জিনিস। তারপরে হচ্ছে ফান্ডামেন্টাল মূল জিনিস, এটার জন্য আপনি তার বিরুদ্ধে আপনি মামলা করতে পারবেন, তার সাথে প্রয়োজন আপনি কন্ট্রাক্টটা টার্মিনেট করে দিতে পারেন। এন্টিসিপেটেড ব্রিচ হচ্ছে আপনি সেই এমন কোনো ঘটনা সেই করে না, কিন্তু আপনি আগে থেকেই আপনি অনুমান করে নিচ্ছেন সে ভবিষ্যতে এই কন্ট্রাক্টটা আর পারফর্ম করতে পারবে না। ঠিক আছে? সেই ফেল টু পারফর্ম, এটা হচ্ছে এন্টিসিপেটেড ব্রিচ অফ কন্ট্রাক্ট। এখানে আবার মেটেরিয়াল ব্রিচ অফ কন্ট্রাক্টের ইন ডিটেইলস আবার এখানে বলা আছে। The following as defined by the restatement of contract must be present to determine whether or not the material breach is occurred. হ্যাঁ, material breach হয়েছে কি হয় নাই, হ্যাঁ, not material breach has occurred, এই ক্ষেত্রে এই restatement of contract কি হয়? The extent to which the injured party will be deprived of the benefit which he reasonably expected. আপনি যে পার্টি ডিপ্রাইভ হলো, হ্যাঁ, ব্রিচের জন্য, সেই পার্টি to extent which the injured party will be deprived of the benefit which he reasonably expected. সে যা বেনিফিট চাইছিল সেটা থেকে সে ডিপ্রাইভ হয়েছে। To the extent to which the injured party can be adequately compensated for the part of their benefit of which he will be deprived. The extent to which the party failing to perform or to offer to perform will suffer for future. The extent to which the behavior of the party failing to perform or to offer to perform comports with standards of good faith and fair dealing. The likelihood that the party failing to perform or to offer to perform will cure his failure, taking account all of the circumstances. এই ছিল মানে আপনার হচ্ছে ব্রিচ অফ কন্ট্রাক্টের ক্ষেত্রে 4টা টাইপস, মেটেরিয়াল, মাইনর, মেটেরিয়াল, তারপর হচ্ছে আপনার মাইনর, মেটেরিয়াল, তারপরটা হলো আপনার ফান্ডামেন্টাল অ্যান্টিসিপেটেড। ঠিক আছে? ফান্ডামেন্টাল অ্যান্টিসিপেটেড। এখন আমরা বলবো ডিসচার্জ অফ ব্রিচ। আপনাদের সাথে একটু কথা বলি। এই পর্যন্ত দেখেন আপনাদের কোনো কোশ্চেন আছে কিনা? আমরা এখন আলোচনা করলাম হচ্ছে 3টা জিনিস। পারফরমেন্স অফ দ্য কন্ট্রাক্টের পরে হচ্ছে রিজনস ফর নন পারফরমেন্স কেন ঘটে, তারপর ব্রিচ অফ কন্ট্রাক্ট। এই 2টা পয়েন্টের ভিতরে আপনাদের কারো কোনো কোশ্চেন আছে কিনা? স্যার মাইনর ব্রিচ আর হচ্ছে ম্যাটেরিয়াল ব্রিচ, এই দুটো ব্রিচের কারণে কি আলটিমেটলি কন্ট্রাক্ট কি টার্মিনেট করা যায় কি যায় না, এই পয়েন্ট একটু বুঝতে পারিনি, আমার নেট একটু ঝামেলা করছিল তো। কথাও কিন্তু খুব বেশি শোনা যায় না, হালকা শোনা গেছে। স্যার শুনতেছেন? হ্যাঁ, বুঝছি, আমি বুঝতে পারছি, অসুবিধা নেই। হ্যাঁ, মাইনর ব্রিচ আর ম্যাটেরিয়াল ব্রিচের জন্য আপনার কন্ট্রাক্ট বাতিল করা যায় কিনা? কন্ট্রাক্ট বাতিল করা যায় না, এখানে তো স্পষ্ট বলা আছে। দেখেন, মাইনর ব্রিচের হচ্ছে পার্সিয়াল ব্রিচের জন্য আপনি আপনার শুধুমাত্র যেটা আপনার মাইনরের জন্য আপনি যা পাবেন সেটা শুধু তার কাছ থেকে আদায় করতে পারবেন। মেটেরিয়াল ব্রিচের জন্য তাকে আপনি কোশ্চেন করতে পারবেন এবং তাকে সেটার জন্য আপনার শোকজ দিতে পারেন, অথবা তার কাছ থেকে আপনার সেই যে ঘটনা ঘটছে সেটার জন্য আপনি তার কাছ থেকে আপনি নিয়ে নিবেন, আপনি সেটা আদায় করে নিবেন, এটা অবশ্যই আদায় করে নেবেন মেটেরিয়াল ব্রিচ থেকে। ঠিক আছে? কিন্তু ফান্ডামেন্টাল ব্রিচ অফ কন্ট্রাক্ট হলে সেই ক্ষেত্রে আপনি কন্ট্রাক্ট বাতিল করতে পারেন, এটা এখানে বলা আছে। নেক্সট কোন কোশ্চেন আছে? আপনাদের আর কোনো কোশ্চেন না থাকলে আমি আবার শুরু করতে পারি। স্যার একটু জোরে কথা বললে ভালোই তো। কথা শোনা যাচ্ছে না? কথা কি শোনা যাচ্ছে না? ঠিক আছে স্যার। ঠিক আছে, ঠিক আছে স্যার, এখন ঠিক আছে। আপনাদের তো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন, তো আমি অন্য চলে যাব। হ্যাঁ,
আমরা এখানে যাচ্ছি, দেখেন টিচার, হ্যাঁ বলেন। ডিসচার্জ অফ ব্রিজ, একটা ব্রিজ মানে আপনার ফর ব্রিজে যেহেতু হলে সেটার জন্য যদি ডিসচার্জ করা হয়, তো আমরা আগে আমরা আলোচনা করলাম যে 4টা ব্রিজ হতে পারে, ঠিক আছে, মাইনর, মেটেরিয়াল, তারপর হলো ফান্ডামেন্টাল, হ্যাঁ, আর তারপর হলো অ্যান্টিসিপেটেড। এই ব্রিজের জন্য যদি ফর ডিসচার্জ, এই ব্রিজের জন্য ডিসচার্জ করলে কি হবে, ব্রিজ অফ কন্ডিশন ক্যান রেজাল্ট ইন দ্য কন্ট্রাক্ট বিং টার্মিনেটেড। হ্যাঁ, আপনার যে কন্ডিশনে হয় সেগুলো কন্ট্রাক্ট টার্মিনেট করতে পারি। এই লেস সিরিয়াস ব্রিজ ক্যান রেজাল্ট ইন এ মানিটারি অ্যাওয়ার্ড অর অ্যান ইকুইটেবল রিমিডি। বলা হচ্ছে যদি আপনার ব্রিজটা যদি সামান্য ব্রিজ হয় অথবা কিছু পরিমাণ হয়, সেক্ষেত্রে এটা কি হবে, আপনি মানিটারি অ্যাওয়ার্ড নিয়ে নেবেন অথবা অর অ্যান ইকুইটেবল রিমিডি, সেটার জন্য আপনি ইকুইটেবল রিমিডি। ইকুইটেবল মানে হচ্ছে আপনি যেই ঘুরতে চাচ্ছেন সেই ঘুরতে ঠিকভাবে আবার তৈরি করে নেওয়া, এটা হচ্ছে ইকুইটেবল রিমিডি। Right to create a contract as discharge for breach is similar in many ways to the right to resign for misrepresentation. Indeed, the terms resign and rescission are often used to describe ending a contract for breach. ঠিক আছে, এটা তো আসলে কি বলছে, the right to create a contract, extra contract, the right to create a contract as discharge for breach. ব্রিচের জন্য আপনি ডিসচার্জ হিসেবে ক্রিয়েট করা হবে সিমিলার ইন মেনি ওয়ে, আপনি বিভিন্ন ওয়েতে হতে পারে, টু দ্য রাইট টু রিসাইন অর মিসরিপ্রেজেন্টেশন, রিসাইন ফর মিসরিপ্রেজেন্টেশন, আপনি মিসরিপ্রেজেন্টেশনের জন্য যেইভাবে আপনি রিসাইন করে ঠিক সেই ওয়েতেই আপনি এই ডিসচার্জ করতে পারেন, আপনার ইয়ের জন্য ব্রিচের জন্য ডিসচার্জ করতে পারেন এই কন্ট্রাক্ট। প্রকৃতপক্ষে বলতে রিসাইন এন্ড রিসিশন often used to describe ending a contract for breach too, মানে আপনি বলা হচ্ছে রিসাইন অর রিসিশন যেটাই বলি না কেন, সেক্ষেত্রে আপনার কন্ট্রাক্ট এন্ডিং এর জন্য যেটা ব্রিচের জন্য কন্ট্রাক্ট শেষ করে দেওয়াটাকে এখানে বোঝানো হচ্ছে। Discharge for breach does not normally mean that the parties must be put back into their original position. আপনার ডিসচার্জ করে দেওয়ার মানে এই নয় যে does not normally mean that the parties might be put back into their original position. The contract might have gone too far for that. For example, a hire contract or a lease might be ended as a result of breach which occurs a long time after the hiring or lease started. So might an agency, partnership or employment contract. যেটা বলা হচ্ছে আপনি ডিসচার্জ মানে হচ্ছে কি আপনার যে শুধুমাত্র যে আবার অরিজিনাল পজিশন আগের পজিশন ফিরে আসবেন সেটা না, হ্যাঁ, দি কন্ট্রাক্ট মাইট হ্যাভ গন টু ফার ফর দ্যাট। যেমন বলছে যদি আপনি একটা কোনো হায়ারের কন্ট্রাক্ট অর্থাৎ ভাড়ার কোনো কন্ট্রাক্ট হয় অথবা লিজ দেয়, হ্যাঁ, মাইট বি এন্ডেড এজ এ রেজাল্ট অফ দিস হুইচ অকার্স এ লং টাইম আফটার দ্য হায়ারিং অর লিজ স্টার্টেড। আপনি 5 বছর থাকার পরে আপনি কোনো কন্ট্রাক্টের যেই কন্ট্রাক্ট ছিল আপনার সাথে যে কন্ডিশন ছিল সেটা ব্রিচ করতে, সেটাও হতে পারে, একেবারে শুরুতেই যে হবে এরকম কোনো কিছু না, ঠিক আছে। এই ক্ষেত্রেও আপনার ব্রিচ হতে পারে এবং সেটার জন্য আপনার ওই কন্ট্রাক্ট বাতিল হতে পারে, এখানে বলছি। আমরা বলবো নন মানিটারি রেমেডি, আমরা রেমেডি বলছি এখানে, রেমেডি পাবে সেটা নন মানিটারি রেমেডি। In some instances, monetary compensation will be an inadequate remedy for breach of contract. ঠিক আছে, অনেক ক্ষেত্রে দেখা গেছে মানিটারি কম্পেনসেশন ইনএডিকুয়েট রেমেডি, যথাযথ পর্যাপ্ত না ফর ব্রিচ অফ কন্ট্রাক্ট। জাস্টিফাইড will only be done if the offending party is ordered to do or refrain from doing some action. Thus, the court may award a victory for specific performance which orders the party to carry out the contractual promises with liability for penalty for contempt of court if the order is not obeyed. This is an equitable remedy and is discretionary as compared to common law damages which may be claimed as of right. নন মানিটারি রেমেডি আপনি শুধু মানিটারি যে আইন আছে সেটা তা না, অনেক ক্ষেত্রে ব্রিচ করার জন্য অথবা কোনো মানে আপনার যেটা ইয়ে করার জন্য কোর্ট আপনাকে
তাকে কি করতে পারে, পানিশমেন্ট করতে পারে, ঠিক আছে, এটা নন মানিটারি রেমেডি। এটাকে এখানে বলা হচ্ছে ইকুইটেবল রেমেডি। এক্ষেত্রে তাকে যেটাতে তার জন্য যেটা প্রযোজ্য অথবা তার জন্য যেটা যথাযথ সে পরিমাণ তার কাছে রেমেডি আদায় করে নিতে পারে, ঠিক আছে, তাকে পানিশমেন্ট করতে পারে, তাকে জেল দিতে পারে, এগুলো হচ্ছে নন মানিটারি, তার লাইসেন্স বাতিল করে দিতে পারে। ইনজাংশন, যে স্পেসিফিক পারফরমেন্স একটা নন মানিটারি রেমেডি আছে, তারপর আছে ইনজাংশন হতে পারে, ঠিক আছে। The word or equitable remedy awarded at the discretion of the court is an injunction. Court injunction জারি করে, an order of the court directing a person not to break the contract. It may be used to enforce a negative stipulation in a contract and is awarded on the same principle as specific performance. The specific performance যেটা সেই প্রিন্সিপালটা নাকি যে ইনজেকশনের ক্ষেত্রে ইউজ হয়। আমরা এগুলো আরো ডিটেইলসে দেখবো যখন আমরা ওই আইনটা দেখব। Remedies in sale of goods contract. Sale of goods contract ক্ষেত্রে কি রেমেডি হয়? The buyer's main remedies are to reject the goods. বায়ারের ক্ষেত্রে প্রধান যে রেমেডি আছে সেটা হলো গুডসটা রিজেক্ট করে দেওয়া, to treat the contract as repudiated and or to claim damage. The seller's main remedy are to sue for the price or damage for non-acceptance. In addition to Sale of Goods Act 1930, where the property goods has not passed to the buyer, the unpaid seller has, in addition to his other remedies, the right of withholding delivery similar to an coexistence with his right of lien and stoppage in transit where the property has passed to the buyer. Sale of goods এর রেমেডি কি? মেইন রেমেডি হচ্ছে সেলারের দিক দিয়ে বাইরের দিক দিয়ে সে গুডসটা না নিতে পারে, হ্যাঁ, সে তার কন্ট্রাক্টটা সে বাতিল করে দিতে পারে, অথবা সে তার জন্য যে গেল আসতো সেজন্য তার ক্লেম করতে পারে ড্যামেজের জন্য। আবার সেলারের দিক দিয়ে রেমেডি কি? সেটা যে কেন সেটা অ্যাকসেপ্ট করলো না সেটার জন্য ড্যামেজ এর জন্য সে চাইতে পারে, সেটার জন্য সে মানে মামলা করতে পারে। ইন এডিশন দা সেল অফ গুডস একটা আরো কি কি আছে? রাইট অফ উইথহোল্ডিং ডেলিভারি সিমিলার টু, মানে সে ডেলিভারি থেকে উইথহোল্ড করে রাখতে পারে, similar to and coexisting with his right of lien and stoppage in transit where the property has passed to the buyer. The sale of goods sold একটা আছে, সেল অফ গুডস একটা অনুযায়ী একটা হচ্ছে আপনার সেল অফ গুডস আর একটা কন্ট্রাক্ট টু সেল অফ গুডস, ঠিক আছে। সেই ক্ষেত্রে আপনার কন্ট্রাক্ট টু সেল অফ গুডস এর ক্ষেত্রে সেটা আনপেইড সেলার ফিক্স করতে জন্য সেই সেলার গুডসটা ধরে রাখতে পারে, তার কাছে উইথহোল্ড করে রাখতে পারে, তার কাছে ট্রানজিট না দিতে পারে, এই কাজগুলো তার কাছে থাকে। এই হচ্ছে সেল অফ গুডস ইন কন্ট্রাক্টের ক্ষেত্রে রেমেডি। ড্যামেজেস ফর ব্রিচ, আপনার ব্রিচের জন্য যে ড্যামেজ গুলা কি হতে পারে? দি পার্টি ইনজুর্ড বাই এ ব্রিচ অফ কন্ট্রাক্ট হ্যাজ এ রাইট টু ক্লেম ড্যামেজ to compensate for loss suffered as a result of the breach. There are 5 main problems: remoteness and causation. Remoteness and causation. কারণটা করাটা কঠিন এবং এটা রিমোট, মানে আপনি বায়ার এক জায়গায় সেলার এক জায়গায়, গুডস আপনার কন্ট্রাক্ট একজনের ক্ষেত্রে আছে, সেক্ষেত্রে আপনার এটা রিমোটনেসটার জন্য একটা মানে একটা বাধা হয়ে যায়। যে প্রবলেম গুলা, মানে আপনার ড্যামেজের জন্য যদি ব্রিচের জন্য ড্যামেজটা আদায় করবেন সেই ক্ষেত্রে মেইন প্রবলেম গুলা কি? মেইন প্রবলেম গুলো হচ্ছে রিমোটনেস এন্ড কজেশন। মেজারমেন্ট একটা অনেক সমস্যা হয়। মিটিগেশন বাই ক্লেমেন্ট, যে ক্লেমেন্ট যিনি ক্লেম করতেছে তার কাছে মিটিগেট করা। কন্ট্রিবিউটরি নেগলিজেন্স, ঠিক আছে, কন্ট্রিবিউটরি নেগলিজেন্স তার মানে যে যার মাধ্যমে নেগলিজেন্স সেটা যথাযথ না হওয়া। পসিবল ইকুইটেবল ড্যামেজেস ক্লজ, আরো কিছু ইকুইটেবল ড্যামেজেস ক্লজ আছে। এই ছিল মোটামুটি আমার এখানে আরেকটা আছে যে পয়েন্ট আছে লিমিটেশন অফ অ্যাকশন, ঠিক আছে। কন্ট্রাক্টুয়াল অব্লিগেশন আর নট এনফোর্সেবল ইনডেফিনিটলি। আপনি কন্ট্রাক্টুয়াল যে অব্লিগেশন থাকে এটা আপনি মানে অনন্তকাল পর্যন্ত আর নট এনফোর্সেবল ইনডেফিনিটলি, ঠিক আছে, অনির্দিষ্টকাল পর্যন্ত এটা হওয়া যায় না, এটা স্বাভাবিক, আপনার টাইম কিন্তু থাকবেই। There must be an end to possible litigation
if only because evidence becomes less reliable with the passage of time. ঠিক আছে, সময় যখন চলে যায় তখন আপনার যে এভিডেন্স থাকে সেটা আর রিলায়েবল থাকে না। After a certain period, therefore, contracts become unenforceable. It is still possible to carry out such contracts and any dispositions of the property under them are valid. But in the event of a dispute, the law bars any remedy. ঠিক আছে, এটা হচ্ছে লিমিটেশন। আপনার যখন অ্যাকশনে যাবেন, অ্যাকশন দিয়ে এখানে টাইম লিমিটেশনটাকে মেনলি ইফেক্ট দেওয়া হচ্ছে। এই ছিল মোটামুটি আমাদের কোশ্চেন, মানে আমাদের আলোচনা। তারপর আমরা ওই ডিটেলসে আমরা যখন আইনের দেখবো সেগুলো আমি এখান থেকে আসলে আইন থেকে মেন পয়েন্টগুলো নিয়ে আসছি। এখন আপনাদের কোনো কোশ্চেন থাকলে আমরা বলি, তারপর আমরা একটু কোশ্চেনগুলো দেখবো। কোশ্চেনগুলো এখানে সব সলিউশন হবে না, যদি আমরা ওই এখান থেকে কোশ্চেনগুলো দেখে রাখি তাহলে আমাদের যেটা সুবিধা হবে, আমরা যখন ডিটেলস করবো সেখানে আমাদের একটু। আপনাদের কোনো কোশ্চেন আছে কিনা বলেন, আনমিউট করে বলতে পারেন, আপনাদের সুবিধা আছে। আমাকে শুনতে পাচ্ছেন? আপনারা বলতে পারেন, কোশ্চেন করতে পারেন। আপনারা ইন্ডিভিজুয়ালি আনমিউট করে কথা বলতে পারেন। হ্যালো হ্যাঁ হ্যালো স্যার। হ্যাঁ বলেন স্যার একটু একটা ব্যক্তিগত মতামত শুনলো স্যার। হ্যাঁ। কিছু কিছু স্লাইডে স্যার ওই টপিক গুলো বেশ অনেকখানি বড় করে লেখা, ওগুলো যদি একটু ছোট করে স্লাইড গুলো তৈরি করা হতো আমাদের বুঝতে একটু সুবিধা হতো স্যার। মানে অনেকগুলো টপিক আছে বেশ সুন্দর, মানে যে স্লাইডটা এখন বর্তমান আছে এটা ছোট, এগুলো আমরা সরাসরি চোখ দিয়ে পড়েও দেখে সহজে বুঝতে পারছি, কিন্তু যেগুলো স্লাইড গুলো অনেক বড় স্যার ওইগুলো আমাদের পরে মানে মনে করেন স্যার প্রথম থেকে পড়লাম, পরে মাঝের দিকে আস্তে আস্তে বা শেষের দিকে আস্তে আস্তে প্রথমের গুলো আবার ভুলে যাচ্ছে। মানে যদি স্লাইড গুলো মেইন টপিক আসতেছে কিন্তু মোবাইলে যারা তাদের সমস্যা হচ্ছে না স্যার। সমস্যা বলতে প্রথম দিক থেকে পড়ছি, পরে আমি পড়তে পড়তে এসে যখন শেষের দিকে আসতেছি, যেহেতু নতুন আমাদের কাছে মানে উপরের দিকে আবার কি পড়লাম সেগুলো ভুলে যাচ্ছে। এই জন্য বুঝলাম স্যার যে মেইন আলোচনা করি, বারবার আলোচনা করবো, বাসায় আপনারা দেখতে হবে। এটা স্লাইডে তো সব গ্ল্যান্স একবার পড়ে তো আপনি মনে রাখতে পারবেন, সেটা হবে না। এই জন্য বলছিলাম কিছু স্লাইড আছে স্যার অনেক সুন্দর, যেমন ওই এর আগে যেটা ছিল অনেক ছোট করে সংক্ষিপ্ত মূল বিষয়গুলো, যেমন এটা স্যার। তো এগুলো পড়ে আমরা খুব সহজে বা আপনার কথা শুনে এটার সাথে মিলে আমরা খুব সহজে বুঝতে পারছি। আর কিছু কিছু আছে অনেকগুলো বড়, ওইগুলো যদি একটু ছোট করে লিখতেন বা মূল যে বিষয়গুলো সাথে সাথে আপনি তো বাড়তি বিষয়গুলো বা এক্সাম্পল দিচ্ছেন, তাহলে আমাদের মনে হয় বুঝতে আরো সুবিধা হতো স্যার। এতে আপনারও একটু সময় কম লাগতো স্যার স্লাইড তৈরি করতে, কারণ অতগুলো লেখা লাগতো না। প্রবলেম হলো আমাদেরও বুঝতে হতো একবার রেডি করছি, এটাই তো মানে 1-2 বছর চলতেছে। জি জি, এখানে যেমন মানে পুরো স্লাইডটাই লেখা আছে, এই ক্ষেত্রে আমাদের একটু সমস্যা হয়ে যায় স্যার বুঝতে। দেখতে তো সমস্যা নাই, আপনি দেখতে তো সমস্যা নাই, দেখতে সমস্যা হচ্ছে না স্যার। ব্যক্তিগত বলতে স্যার আমরা এরকম আমরা অনেক ক্ষেত্রে ক্লাস করি দেখি, বা অনেক সময় আমরা স্লাইড তৈরি করে আমাদের স্যাররা বলে যে স্লাইড গুলো তৈরি করতে হলে সবসময় একটু ছোট করে বা মেইন টপিক গুলো দিয়ে তৈরি করবে, এতে সবাই ঠিক আছে। হ্যাঁ আমরা তো আমি নিলাম, ঠিক আছে। আর কারো অন্য কারো কোনো কথা আছে কিনা বলেন। কেউ কিছু বলবেন? স্যার মনে হয় না, আপনি প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে যান স্যার। কিছু না বললেও তো সমস্যা, মনে হয় যে না আসলে কি বুঝতেছেন কিনা, কথা বোঝা যাচ্ছে কিনা, এই জন্য আমরা এখন যে আপনার ফিডব্যাক না পাই সেটা আমি বুঝি না। আমরা এখানে ব্রিচ অফ কন্ট্রাক্ট কত প্রকার ব্রিচ পাইছিলাম? 4টা, এটা আমরা বলছিলাম। আমরা কোশ্চেনটা দেখি, আমরা প্রিভিয়াস ইয়ারের কিছু কোশ্চেন দেখি। এখানে একটু বড় বড় করে কোশ্চেন গুলো দেওয়া, হ্যাঁ কেস স্টাডির মতো। এখানে বলা আছে, আরো বড় করে দিব, দেখা যাচ্ছে? করেন দেখা যাচ্ছে কিনা? দেখা যাচ্ছে দেখা যাচ্ছে।
আর নিজে নিজে স্ক্রিনটা বড় করা যায় স্যার, জুম দেওয়া যায়। হ্যাঁ, সেটা আমি বড় করতে পারি, বড় করবো কিনা সেটাই বলছি। স্যার আমি স্যার মোবাইলে নিজে করা যায়। আপনারা নিজে করতে পারেন? হ্যাঁ, জি স্যার, মোবাইলেও করা যায়। ঠিক আছে, তাহলে আপনারা নিজেরা করে নেবেন, আপনাদের সুবিধা হবে। এখানে দেখেন কবি এন্ড হাবিব, আপনারা হয়তো অনেকেই কোশ্চেন গুলো দেখছেন, কারণ যেহেতু আপনারা অনেকেই তো পরীক্ষার জন্য চিন্তা করছিলেন যে মে, এপ্রিল, মে, জুন, জুলাইতে পরীক্ষা হয়ে যাবে। তো এখানে যে কোশ্চেন বললো কবি এন্ড হাবিব আর গুড ফ্রেন্ড, তারা দুজনে খুব ভালো বন্ধু। লাস্ট নাইট দে ওয়ার ওয়াচিং IPL উইথ এ নাম্বার অফ দেয়ার এলিট, যার অনেক বন্ধু বান্ধবদের সাথে একসাথে IPL এর খেলা দেখছে। ইট ওয়াজ KKR ভার্সেস RCB, দুইটা আমাদের দেশের মানে দুইটা গ্রুপের খেলা আর কি, and very competitive. Kobe said, I am oversure that KKR will win. Habib replied, impossible. I promise I will pay you 20,000 taka if KKR wins. Kobe reacted with confidence. If RCB win, I will pay you 50,000 taka instantly. They both know that verbal agreement has limitations and then formed a written contract. ভার্বাল কন্ট্রাক্ট কিন্তু হয়, কিন্তু সেখানে কিছু আছে কি লিমিটেশন আছে, এই জন্য তারা বললো যে ঠিক আছে তাহলে লিভ ইট নিয়ে নিই। এভরিওয়ান প্রেজেন্ট দেয়ার হ্যাজ সাইন্ড অন দ্য এগ্রিমেন্ট উইথ উইটনেস, সাক্ষী রেখে তারা এগুলা এগ্রিমেন্টে সাইন করলো। আলটিমেটলি RCB হ্যাজ ওন দ্য গেম, RCB সেক্ষেত্রে গেম জিতলো। এন্ড হাবিব এন্ড all witness asked Kobe to pay the money. Kobe said, I am not such rich, আমি এরকম কোনো ধনী নয়, to pay 50,000 now, 50,000. Now I have 50 টাকা, আমার কাছে মাত্র 50 টাকা আছে, 50,000 আমি দিতে পারবো না, আমি এরকম ধনী না, আমার কাছে মাত্র 50 টাকা। You can take it, আপনার তুমি এটা নিতে পারো, and close the agreement, এগ্রিমেন্টটা ক্লোজ করে দিতে পারো। Otherwise you can do whatever you want, অথবা তুমি যা চাও তা করতে পারো, অসুবিধা নেই। হাবিবি also your friend and know that you have a good knowledge, মানে তোমার মানে এখানে বলা হচ্ছে যিনি স্টুডেন্ট তাকে বলা হচ্ছে সেও হাবিবের বন্ধু, হাবিবের খুব ভালো বন্ধু। and know that you have good knowledge, সে হাবিব জানে যা তোমার ভালো জ্ঞান আছে ল এবং লিগ্যাল সিস্টেম সম্পর্কে। he with all the witness come to you and is now asking your advice to recover the thing, এবং তোমার অ্যাডভাইস আছে এই টাকাটা রিকভার করার জন্য। অ্যাডভাইস হাবিব কনসিডারিং এসেনশিয়াল ফিচার্স অফ কন্ট্রাক্ট, এই কন্ট্রাক্টের এসেনশিয়াল ফিচার দিয়ে আর ফিচার কি আছে সেই অনুযায়ী হাবিবকে কন্ট্রাক্ট মানে দেওয়ার জন্য, অ্যাডভাইস দেওয়ার জন্য। হাবিব এন্ড হিজ এলিট ডু নট নো দ্য টার্ম ভয়েড অ্যাব ইনিশিউ, ব্রিফলি এক্সপ্লেনিং টু দেম ফর দেয়ার ফিউচার রেফারেন্স। হ্যাঁ, তারা হাবিব এবং তার বন্ধুরা ভয়েড অ্যাব ইনিশিউকে সেই কথাটা তারা জানে না, তাকে সেটা ব্যাখ্যা দেয় যেন এটা ভবিষ্যতের জন্য তার কাছে। এই ছিল একটা কোশ্চেন। হ্যাঁ, কেস স্টাডি। আসলে কেস স্টাডি বলতে কি, এটা কিন্তু কিছুই না, এটা হচ্ছে এসেনশিয়াল কন্ট্রাক্টের একটা এসেনশিয়াল এলিমেন্ট গুলা, ফিচার গুলা, এবং ভয়েডার ইনিশিও বলতে কি বোঝায়, এই দুইটা জিনিস যদি আপনি জানেন আলটিমেটলি আপনার কোশ্চেন আনসার হবে। Write the legal status of the following cases giving appropriate argument in favor of your answer. ঠিক আছে, এখান থেকে এখানে আরো যেরকম দুইটা কেস দিচ্ছে সেগুলো থেকে লিগ্যাল স্ট্যাটাস কি, হ্যাঁ, appropriate argument in favor of your answer. Mr. A entered into an agreement with his wife, Mrs. Y, to register a house in her name without any past consideration. হ্যাঁ, sorry. Write the legal status of the following cases, giving appropriate argument in favor of your answer.
মিস্টার এ এন্টার ইনটু অ্যান এগ্রিমেন্ট উইথ হিজ ওয়াইফ। মিস্টার এ তার ওয়াইফের সাথে একটা এগ্রিমেন্টে গেল টু রেজিস্টার এ হাউস ইন হার নেম উইথাউট দ্য হাউস ইন দ্য নেম অফ হিজ ওয়াইফ। মিস্টার ওয়াইফ filed a lawsuit to hold her husband accountable for not honoring the agreement between them. ঠিক আছে, এক্ষেত্রে লিগেল স্ট্যাটাসটা কি সেটা আপনি ব্যাখ্যা করবেন। তার স্ত্রীকে একটা বাড়ি দিবে, ফ্ল্যাট দিবে, রেজিস্টার করে দিবে, হ্যাঁ, উইদাউট পারচেজ কনসিডারেশনে, কিন্তু সাবসিকুয়েন্টলি এর পরে এটা রিফিউজ করলো টু রেজিস্টার দ্য হাউস। মিসেস ওয়াই তার স্ত্রী তার নামে তখন মামলা করলো। ঠিক আছে, কেন এটা তার কন্ট্রাক্ট করলো, কন্ট্রাক্ট জন্য অ্যাকসেপ্টেবল করলো না, জিনিসটা এগ্রি করলো না। Mr. William let a flat to Mr. Martin at a rent of BDT 75,000 to reduce the municipal tax. Mr. William entered into two agreements with Mr. Martin. In one agreement, the rent was shown as BDT 25,000, and as per the other agreement, Martin agreed to pay BDT 50,000 for service in connection with the flat. After 6 months of occupancy, Mr. Martin stopped paying the Taka 50,000 per month. Mr. Williams sued Mr. Martin to recover the money. Write short notes on quasi contract. What do you mean by term of contract? Explain how the terms of contract are established. According to the Sale of Goods Act, define following condition and warranty. Write and discuss the key features of Sale of Goods Act 1930, which is reference to provision, no consideration, no contract. Explain exception of the statement, no consideration, no contract. এটার exception যেটা সেগুলো explain করে। Mr. A major powder mix importer of Bangladesh, has an agreement with Mr. B, a local trader, sell 10 tons of powder mix to Taka 300,000 per ton from his next lot of import. On his down, Mr. B has advanced to Taka 500,000 as booking money, but after import, BSI test has identified harmful chemical contamination and banned it full lot. Mr. X claimed that as the government authority has banned it to the lot, he is not liable anymore to proceed with the contract and repay the advance. Do you think Mr. B has any legal remedy under the Sale of Goods Act? Amir and Akbar are friends. They reached a written agreement regarding Indian Premium League. Amir promises to pay Akbar Taka 1 lakh if Shakib Al Hasan wins Man of the Series award, and Akbar promised to pay Amir the same amount if Shakib Al Hasan not wins the award. Is it a valid contract? Explain your justification. Describe how the law controls the use of excluding, limiting, and unfair terms. ঠিক আছে, ওই যে আমরা একটু আগে দিতে বললাম লিমিটিং, লিমিটেশন, এক্সক্লুডিং, আনফেয়ার টার্মস, এই ল কন্ট্রোল কি করে সেটা। এক্সপ্লেইন হাউ দ্য ল অফ ট্রান্সলেশন provides an excuse for non-performance of the contract. Explain when the party will be regarded as intended to agreement to be legally binding. Explain how the terms of contract established and the status determined according to the contract to what are the conditions of a valid offer. Explain the validity of revocation of an offer. অনেক কোশ্চেন আপনার এখানে দেখেন। You are the senior finance manager of ABC Company Limited. The chairman of your company has an NCC. আমরা এতটুকু পর্যন্ত যা আলোচনা করছি এগুলো নিয়ে একটু কথা বলছি, একসাথে অনেক কিছু। আপনারা কোশ্চেনগুলো তো দেখছেন নাকি? এই দেখেন আপনার প্রথম পেজে আমরা যে কোশ্চেনটা আলোচনা করছিলাম এটা আপনি বুঝতে পারছেন? বিষয়টা হচ্ছে যে এখানে আমি এসেনশিয়াল এলিমেন্টস গুলো দিলাম, কিন্তু তারপরে তো সে মোটামুটি বেশ কিছু তো ফিল করে, লাইক অফার আছে, অ্যাকসেপ্টেন্স আছে। এখানে কোনো লিগ্যাল রিলেশনশিপ কি আসলে এস্টাবলিশড হয় কিনা সেটা তো আপনি অ্যাড্রেস করবেন। আমরা এতক্ষণ কি পড়লাম ওই অনুযায়ী কি হয় কিনা
লিগ্যাল রিলেশনশিপ তো যখন কেউ অফার থাকে অ্যাকসেপ্ট করে তাহলে তো লিগ্যাল, মানে যদি লিখিত করে তাহলে লিগ্যাল রিলেশনশিপ তো এস্টাবলিশড হওয়ার কথা। কথা কনফিউজ স্যার, এই জায়গাটা নিয়ে কনফিউজ, এই কেন ইন্টেনশন। confused হবে? আমরা প্রথমেই বললাম ইন্টেনশন টু লিগ্যাল রিলেশন, জি, ঠিক আছে, এটা একটা। হ্যাঁ, আরেকটা হচ্ছে লফুল কনসিডারেশন, লফুল কনসিডারেশন থাকতে ঠিক হবে। আছে। হ্যাঁ, এই যে কন্ট্রাক্ট হলো, এটা কি আসলে কি কন্ট্রাক্ট হচ্ছে? এটা কোনো কনসিডারেশন আছে? কনসিডারেশন হচ্ছে তো জিতলে হ্যাঁ, দিবেন এটা হচ্ছে এরকম। বাজি জোয়া বাজি কখনো কন্ট্রাক্ট হয় না। আচ্ছা, তার মানে লিগ্যাল কনসিডারেশন নেই লিগ্যাল কনসিডারেশন নাই, ঠিক আছে। এবং ইন্টেনশন টু এন্টার লিগ্যাল রিলেশনশিপও হয় না এটা। ইন্টেনশন লিগ্যাল রিলেশন হয় না, এটা হচ্ছে একটা জোয়া। এই ক্ষেত্রে যে কোনো এক পার্টি তো অবশ্যই জিতবে, অবশ্যই হারবো, ঠিক আছে। সুতরাং এরকম খেলা নিয়ে জোয়া খেললে তখন এটা কন্ট্রাক্টে কখনই কিছু আপনি ক্লেম করতে পারবেন না। এবং এটাকে বলা হচ্ছে এই যে ভয়েড ইনিশিয়েটিভ, আবার নিচেই বলা আছে ভয়েডেড ইস্যু মানে শুরুতেই তো পুরাই গলত এরকম আর কি। এটাও ঠিক একই রকম, এটা শুরুতেই গলত, ঠিক আছে। তাহলে শুরুতেই গলত বলতে কি বুঝায়, এটাও তাকে ব্যাখ্যা করতে। হ্যাঁ, যেহেতু এটা জুয়া। ঠিক আছে। আর কারো কোনো কোশ্চেন আছে এই ব্যাপারে বা মতামত আছে? না স্যার। তাহলে পরীক্ষায় এরকম কোশ্চেন একটু ঘুরায় পড়ছে আর কি, অর্থাৎ আপনাকে ডাইরেক্ট এসেনশিয়াল ইভেন্ট ফিচার চাই নাই, কিন্তু পরে কিন্তু আবার বলছে কনসিডারিং এসেনশিয়াল ফিচার অফ কন্ট্রাক্ট। আপনি ইচ্ছা করলে আপনার সময় থাকলে এবং নাম্বার থাকলে ওই অনুযায়ী আপনি দিতে পারেন যে এসেনশিয়াল ফিচার 6টা আমি বলছি, 6টার ভিতরে কয়টা এটা কভার করে আর কয়টা করে না। আর যদি তখন সময় থাকবে না, তখন শুধুমাত্র কোন কারণে এটা কন্ট্রাক্টটা লফুল কনসিডারেশন হবে না, শুধু সেই এসেনশিয়াল ফিচারটা বলে দেন, বলে সেটা ব্যাখ্যা করে দেন, ঠিক আছে। তারপর ভয়েড ইস্যু কি সেটা ব্যাখ্যা করেন। এখানে বলেন, এখানে এই ক্ষেত্রে কি হবে? এক্ষেত্রে স্যার কনসিডারেশন ছাড়া কন্ট্যাক্ট হয় না যদিও, বাট এখানে আলটিমেটলি হাজবেন্ড আর ওয়াইফের একটা সম্পর্ক আছে, যার ন্যাচারাল একটা সম্পর্ক আছে, যে সম্পর্কের কারণে হচ্ছে কন্ট্রাক্টটা হবে। না না, সে তো উনি তো আর মানে এখানে হচ্ছে গিফট অফ লাভ হতে পারে, ন্যাচারাল লাভ এন্ড অ্যাফেকশন। আপনি পয়েন্ট ন্যাচারাল লাভ এন্ড অ্যাফেকশন তার ছিল তার ওয়াইফের প্রতি, এখন নাই। এটা তো জোর করার কিছু নাই। কন্ট্রাক্ট হবে, হ্যাঁ কন্ট্রাক্ট হবে, কিন্তু এটা যদি এটা রিটেন করে না থাকে, এখানে কিন্তু বলা নাই কোথাও রিটেন আছে। সেটাই, আইনগত তো কোনো কিছু করতে পারবে না সে তার হাজবেন্ডের এগেইনস্টে। রিটেন করা না থাকে সেক্ষেত্রে আইন কিছু করতে পারবে না। হাজবেন্ড বলছে তখন বলছে সে ন্যাচারাল লাভ এফেকশনের সময় হাজবেন্ড ওয়াইফ কত কথাই বলে থাকে, সব কথা কি বাস্তবায়ন হবে এটা কোনো। আর এখানে আরেকটা বিষয় হচ্ছে লাভ এন্ড এফেকশন, সে এক সময় লিখিতই দিছে যে আমি তোমাকে দিব, এখন আমার লাভ এন্ড এফেকশন নাই। আর সো ওইটা কি আসলে লিখিত থাকলেও কি সে লসুট করতে পারে? লিখিত থাকলে নরমালি করতে পারে, লিখিত থাকলে করতে পারে। তখন সে বলবে যে আমাকে এই অনুযায়ী সে আমাকে মানে প্লাট দিতে। আপনি দেখেন না অনেক সময় তো এরকম হাজবেন্ড ওয়াইফের যখন থাকে, আপনার তাকে বাড়ি দিছে, জায়গা দিবে, এই দিবে, এই পরে না দিলে তার কাছ থেকে কি করতে পারে, সে মামলা করতে পারে, লিখিত থাকলে। স্যার এখানে তো লিখিত মৌখিক কোনটা বলা নাই, তাহলে আমরা কোনটা ধরে নিব? বলা নাই যেহেতু আমরা ধরে নিব এটা মৌখিক। আপনি আপনার মতো ব্যাখ্যা দেন, অসুবিধা কি? লিখিত ভাবে যদি বলেন তাহলে ওইভাবে বলবেন হ্যাঁ করতে পারবেন। আমি যেটা বলবো আমার পক্ষে ওইটা পক্ষে যুক্তি দিতে হবে, এটাই আর কি। তবে সাধারণত যেটা লিখেন বলা নাই সেটা আমরা ধরে নিচ্ছি এটা মানে ওরাল ভার্বাল। সে হাজবেন্ড ওয়াইফকে বিভিন্ন ভাবে সময় বিভিন্ন কথা বলছে, কিন্তু সেটা এখন একদিন আমি কি একলাই স্যারকে শুনতে পাইতেছি না? আর মেবি চলে গেছে, আমিও শুনতে পারতেছি না। সেম, আমিও শুনতে পাচ্ছি না। ন্যাচারাল লাভের ক্ষেত্রে হচ্ছে নো কনসিডারেশন নো কন্ট্রাক্টের এক্সেপশনাল, এটা কন্ট্রাক্ট হবে। নো আচ্ছা, এটা এক্সেপশনাল কথাটা লিখতে হবে আমাকে। হ্যাঁ, এক্সেপশনাল কন্ট্রাক্ট এটা, ঠিক আছে।
এবং লিখতে হবে যে ন্যাচারাল লাভ ডাজন্ট এক্সিস্ট রাইট এট দিস মোমেন্ট, সো আই মিন কোনো লিগ্যাল কোনো আইন ইয়েতে কুছ করতে পারবে না, প্রুফ করতে পারবে না। হ্যাঁ, উইদাউট প্রুফে তো আপনার কোর্ট কখনো কিছু বলতে পারবে না। হ্যাঁ, নেক্সট আর কারো কোশ্চেন বলার বুঝছেন? স্যার এখানে তো বিষয়টা ছিল এগ্রিমেন্ট, অল এগ্রিমেন্ট মে নট বি কন্ট্রাক্ট। হ্যাঁ, all agreements are not contract. Agreements may be contract, but all agreements may not be contract. may not be contract এটা Yes স্যার, এখানে হাজবেন্ড এন্ড ওয়াইফের মধ্যে এগ্রিমেন্ট ছিল কিন্তু কোন কন্ট্রাক্ট ছিল না। এগ্রিমেন্টে যদি কন্ট্রাক্টের সবগুলো কন্ডিশন থাকে তাহলে ফুলফিল করতে তাহলে এগ্রিমেন্ট, তাহলে সেটা কন্ট্রাক্ট হতো। যেহেতু এটা একটা এগ্রিমেন্ট সেজন্য এক্সিকিউটেবল না। হ্যাঁ, যদি এটা কন্ট্রাক্ট হতো তাহলে এটা এক্সিকিউট করা যেত। এগ্রিমেন্ট কিন্তু এটা যেহেতু আপনার রিটেন না, অথবা এটার ক্ষেত্রে যদি লফুল কনসিডারেশন লফুল কোনো কিছু নাই, এগ্রিমেন্ট হয় তখন যখন দেনা পাওনার বিষয় থাকে। এখানে তো দেনা পাওনার কিছু ছিল না, তার ন্যাচারাল লাভ ছিল। সে তখন বলছে তার ওয়াইফকে যে আমি তোমাকে এমনি দিব, ভালোবাসি সেজন্য দিব। এখানে তো ইন্টার এক্সচেঞ্জ ছিল না যে এগ্রিমেন্টের বিষয়। Though this was an agreement, but this was not a contract. So this was not agreement. This may not be executable. এগ্রিমেন্ট কখন হয়? যখন এক্সচেঞ্জ থাকে, অফার এন্ড অ্যাকসেপ্টেন্স থাকে। এখানে তো ওয়াইফ তো তাকে কিছু অফার করে নাই। না শুনেন, আপনি আপনারা তো এটা অন্যদিকে নিয়ে যাচ্ছেন, ওইভাবে ব্যাখ্যা করবেন না। এটা হচ্ছে এগ্রিমেন্টই, আমি যদি এগ্রিমেন্টের যে এসেনশিয়াল এলিমেন্টগুলো, যদি কন্ট্রাক্টের এলিমেন্টগুলো আছে, এগ্রিমেন্ট মানেই হচ্ছে এটা অফার অ্যাকসেপ্টেন্স ধরে নিচ্ছি এখানে ছিল। এখানে এগ্রিমেন্ট বলছে মানে কি, অফার এন্ড অ্যাকসেপ্টেন্স সবই আছে এখানে, ঠিক আছে? কিন্তু এটা যেহেতু আইন অনুযায়ী কোর্টের মাধ্যমে যদি আপনার এটাকে প্রুভ করতে হয় তাহলে এটা রিটেন হতে হবে। কোর্ট রিটেন ছাড়া কিছু বিশ্বাস করবে না। সেই ক্ষেত্রে যেহেতু এটা রিটেন না, সেই ক্ষেত্রে এটা কোর্টের মাধ্যমে সে এটা অনার করাতে পারবে না। এটা হলো আমার এটার মুদ্রা কথা, ঠিক আছে? আর অন্য সব ঠিক আছে। যদি এটা রিটেন থাকে তাহলে আবার এটা অ্যাকসেপ্টেবল, অল আর অ্যাকসেপ্টেবল। ক্লিয়ার সবাই? আপনারা আরো চিন্তা করে নেক্সট ক্লাসে প্রয়োজনে এগুলো নিয়ে আরো আলোচনা করবো। বি কোশ্চেন দেখেন, বিটা কি বলতেছে? স্যার বিটা তো মনে হয় লিখিত না, না লিখিত ধরে নেন, এগ্রিমেন্ট হচ্ছে লিখিত হয়েছে, বলা নাই নাকি? বলা না থাকলেও আপনি যখন আপনার বাড়িওয়ালা এবং ভাড়াটে যখন এগ্রিমেন্ট করে, এগ্রিমেন্ট মানেই তো লিখিত, ঠিক আছে? ন্যাচারাল লাভ এন্ড এফেকশন হয়তো বা লিখিত নাম ধরে নিচ্ছি। আর যদি উপরটা আপনি এগ্রিমেন্টটাও যদি উপরটা যদি আপনি লিখিত ধরে নেন তাহলে এটা কোর্টের মাধ্যমে সে অনার করাতে পারবে, আপনার কথাটা চেঞ্জ হয়ে যাবে। আর বিটা যেটা যেহেতু মালিক এবং ভাড়াটিয়ার এগ্রিমেন্ট, সেটা অবশ্যই কি ধরে নিচ্ছে আমরা লিখিত। ওকে স্যার, তাহলে পড়েন এটা কি হবে এটা বলেন। কেউ কিছু বলতে পারতেছেন না? এখানে কি করছে? দুইটা চুক্তি করছে, এখানে ট্যাক্স ফাঁকি দেওয়ার জন্য 25,000 টাকা আর 50,000 টাকা। ভাড়াটা কি করলো? 6 মাস পরে বলছে যে না আমি 50,000 টাকা দিব না, আমি শুধু 25,000 টাকা দিব। সেক্ষেত্রে বাড়ির মালিক কি করতে পারবে? তার বিরুদ্ধে কোনো কিছু করতে পারবে কিনা? মামলা করে টাকা আদায় করতে পারবে কিনা? পারবে না, ঠিক আছে? পারবে না জি, পারবে না। কেন পারবে না? ইন্টেনশন টু পারবে না কারণ এখানে ওই যে ট্যাক্স ফাঁকি দেওয়ার এর জন্য হাইড করে রাখছিল। এটা হচ্ছে ওই ক্লজটা এখানে কভার দিছে, ইন্টেনশন টু ক্রিয়েট লিগ্যাল রিলেশন। আপনার এখানে ইন্টেনশনটা ছিল খারাপ, লিগ্যালিটির জন্য না, তার ইন্টেনশনটা ছিল ব্যাড ইন্টেনশন, ঠিক আছে? মিউনিসিপ্যাল ট্যাক্স ফাঁকি দেওয়ার ছিল তার উদ্দেশ্য। সেই জন্য সেই উদ্দেশ্যের কারণে সে এটা এই মামলা করে সেখান থেকে কোনো রিকভারি করতে পারবে না। নেক্সট এইসব কোশ্চেন তো আমরা দেখলাম, কোয়াজি কন্ট্রাক্ট, ট্রান্সফার কন্ট্রাক্ট, এগুলো আমরা ডেফিনিশনগুলো দেখবেন। এখানে একটা জিনিস দেখেন, এই কোশ্চেনটা দেখেন, গভর্নমেন্ট তার ইম্পোর্টের ব্যান করে দিচ্ছে জিএসটি টেস্ট অনুযায়ী। সেই ইম্পোর্টার আবার আরেকজনের সাথে সে অলরেডি চুক্তি করে কিছু টাকা নিয়ে রাখছে,
এখন কি করলো, যে আর কাছ থেকে অ্যাডভান্স দিয়েছে সে এটা টাকাটা ফেরত যাচ্ছে। এক্ষেত্রে মিস্টার বি এখান থেকে কোনো লিগ্যাল রেমিডি পাবে কিনা তাহলে আপনারা দেখেন, আমরা পরে আরো পরে আলোচ করবো, এগুলো সিলেবাস থেকে আমরা করবো। ঠিক আছে, এই যে সাকিবুল হাসান একই কথা, ঠিক আছে, এটা বাজি, এই জন্য এটা ভ্যালিড কন্ট্রাক্ট না, এটা ভয়েড কন্ট্রাক্ট। ভয়েডের ইনিশিউ বলা যায়, এটা শুরুতেই বলো। এখানে দেখেন তোমরা শেষ করতে পারবো না। এখানে দেখেন বলছে, ইউ আর দ্য সিনিয়র ফাইন্যান্স ম্যানেজার অফ এবিসি কোম্পানি লিমিটেড, দি চেয়ারম্যান অফ ইউর কোম্পানি হ্যাড অ্যান accident on the way to the office and lost his handbag containing important documents and টাকা 5 লাখ, হ্যাঁ 5 লাখ টাকা সহ গুরুত্বপূর্ণ ডকুমেন্ট হারিয়ে ফেললো। He declared an award টাকা 50,000 if anyone can find the bag and return without any damage. Fortunately, his address was attached at the back side of the bag. Mr. Honest, without knowing the declaration, Mr. Honest declaration জানে না, has found the bag and returned without any damage. After being informed, Mr. Honest came back and claimed the award. But the company lawyer has advised the chairman that there is no obligation to comply the offer. The chairman is confused and seeking your advice on both legal and ethical ground advice is him. ঠিক আছে, লিগ্যালি ওটা না দিলেও মানে লিগ্যালি Ethical অব্লিগেশন ground নাই, এটা কিন্তু দিতে হবে। ইথিক্যাল গ্রাউন্ড তাকে দেওয়া উচিত। ইথিক্যাল গ্রাউন্ডে দিতে হবে। এটা ভলান্টিয়ার সার্ভিস, ভলান্টিয়ার সার্ভিস দিচ্ছে, সেই ক্ষেত্রেও এটা এই ক্ষেত্রে তাকে দিতে হয়। ঠিক আছে, ইথিক্যাল গ্রাউন্ড। তারপর কোশ্চেন হচ্ছে, all contracts are agreement but all agreements are not contract. Explain the statement with example. No consideration, no contract. Explain the statement with example. একটা একই কোশ্চেন, ঠিক আছে, আমি দেখছি খাতা কাটার সময় বিভিন্ন রকম ঝামেলা হয়। নো কনসিডারেশন, নো কন্ট্রাক্ট। এক্সপ্লেন দ্য স্টেটমেন্ট উইথ এক্সাম্পল। এই নো কনসিডারেশন, নো কন্ট্রাক্ট, এটা এক্সাম্পল দিয়ে এটা স্টেটমেন্টটা ব্যাখ্যা করার জন্য। আবার ঠিক একই রকম কোশ্চেন আছে, নো কনসিডারেশন, নো কন্ট্রাক্ট, এক্সপ্লেন উইথ এক্সেপশন দ্য স্টেটমেন্ট, উই এক্সপ্লেন দ্য এক্সেপশন অফ দ্য স্টেটমেন্ট উইথ এক্সাম্পল। ঠিক আছে, আপনার যে এই কথাটা শুধুমাত্র এক্সেপশন ভিতরে লাগাই দিচ্ছে, তখন আপনি নো কনসিডারেশন, নো কন্ট্রাক্টের আনসার একরকম, আর যখন এক্সেপশন হয় তখন হয়ে যাবে এটা ফুললি ভিন্ন। ঠিক আছে, আমি দেখে খুব মানে একটু খারাপই লাগলো, যেমন এরকম যখন এক্সেপশন দিল তখন সবাই একই রকম নো কনসিডারেশন, নো কন্ট্রাক্টের যেভাবে লেখা সেভাবে সব লিখে আসলো, 1-1.5 পৃষ্ঠা লিখলো, 2 পৃষ্ঠা দিয়ে লিখলো, আলটিমেটলি এটা নাম্বার দিতে হয়, কিছু করার নেই। কারণ আপনাকে এক্সেপশন বলছে, আপনি এক্সেপশন লিখতে গিয়ে হয়তো ব্যাখ্যা ভালো করে এক্সেপশন দিতে পারেন নাই, কিছু লেখছেন, তখন আপনি কিছু মার্কস পাবেন। এখন আপনি বলছে এক্সেপশন, আপনি দিচ্ছেন যে কনসিডারেশন, নো কনসিডারেশন, নো কন্ট্রাক্ট। ঠিক আছে, আপনারা এই যে কোশ্চেনগুলো এইরকম খেয়াল করবেন। What is misrepresentation in the terms of contract Act 1872? How can an agreement be avoided due to misrepresentation? What is contract? Briefly describe the essential elements of valid simple contract, stage, valid reason or non-performance of the contract. Builders Limited was under contract to build an extension for land limited at the price of $40,000. Builder Limited completed 3 quarters of the extension stop work and was then placed to the creditor's voluntary liquidation and failed to complete extension. What is entitlement to Builders Limited to the consideration of the contract? ঠিক আছে, সে 3 ভাগের 4 ভাগের 3 ভাগ করে ফেলছে, 3 ভাগ করে ফেলছে, তার পরবর্তীতে সে কাজটা বন্ধ হয়ে গেল, কারণ হলো যে ক্রেডিটর তার ভলান্টারি লিকুইডেশন চলে গেল। হ্যাঁ, ফেল টু কমপ্লিট এক্সটেনশন। হোয়াট ইজ এন্টাইটলমেন্ট অফ বিল্ডার্স লিমিটেড? বিল্ডার্স লিমিটেডের অবস্থা কি হবে? কি হবে বলেন স্যার? এই ক্ষেত্রে আলটিমেটলি যে কাজটা তার 3 ভাগে 4 ভাগে যখন করে ফেলছে, তখন ওই পরিমাণ টাকার জন্য হচ্ছে আলটিমেটলি এন্টারটেইনমেন্ট দিতে হবে। হ্যাঁ, আপনার হচ্ছে কনস্ট্রাকশন অ্যাকাউন্টের সিস্টেমই আছে, আপনার যে পার্সিয়াল হলে সে পার্সিয়ালে টাকা পাবে,
ঠিক আছে, ক্রেডিটর যদি ভলান্টারি লিকুইডেশন গেছে সে অনুযায়ী লিকুইডেশনের ফর্মুলা অনুযায়ী সে যা পাওয়ার তাই পাবে। ঠিক আছে, সে যে ফুল পাবে তা না, এখানে লিকুইডেশনের ফর্মুলা আছে আবার, কার পেমেন্ট আগে হবে, কে কত পার্সেন্ট পাবে, তার পরবর্তীতে টাকা থাকলে তারা পাবে, তারপরে পাবে এই লিকুইডেশন অঙ্ক, এগুলো আপনারা পরে করবেন হয়তো বা এখনো মনে করেন না। ঠিক আছে, নেক্সট সেশনে আপনি হয়তো ইয়েতে করতে পারেন, লেভেল 2 অথবা 3 তে। আপনাদের লেভেল নাই তো, আপনাদের হচ্ছে কি অপারেশনাল লেভেল, তখন এটা পাবেন। ঠিক আছে, এই ছিল মোটামুটি আমাদের আজকের আলোচনা। এই থেকে আপনারা কাজ হচ্ছে আপনারা এগুলো দেখবেন এবং আপনারা নেক্সট ক্লাসে আমি ল কন্ট্রাক্ট 1872 ওটা আমি ডিটেলস আলোচনা করব, আপনারা ওটা দেখে আসবেন এবং ওটা বাসায় পড়বেন। আর তার কোনো কথাবার্তা থাকলে বলতে পারেন, আপনাদের প্রুফ দেওয়া আছে কিন্তু বন্ধ করে দিন। ক্লাস কি ফ্রাইডে এন্ড স্যাটারডে হবে না ক্লাসটা? ফ্রাইডে স্যাটারডে না, আমাকে যদি অন্য সময় যদি আমাকে টাইম দেয়, ওই 3টা এখন পর্যন্ত আমাকে রুটিনে দেওয়া আছে, আমি 3টায় ক্লাস নিব না। যদি 6টায় দিয়ে কোনো টাইমে কেউ কোনো টিচার যদি ক্লাস না নেয় তাহলে আমি ওখানে নিতে পারি, এটা খুব পসিবিলিটি খুব কম। স্যার মানে হচ্ছে আগামীকালকে তাহলে আপনি ক্লাস নিতে পারছেন? আগামীকালকে তো আমার নাই, সোমবারে আছে আর কি, সোমবারে নিচ্ছি না, নিতে পারতেছি না বলতে নিচ্ছি না, কারণ এটা এথিক্যালি গ্রাউন্ড আসলে ঠিক না যে আমি আমার অফিসিয়াল টাইমে অফিসে বসে ক্লাস নিব, এটা একটা নিজের কাছে একটু মানে আনিজি ফিল হয় আর কি। আমি 2টা ক্লাস অলরেডি নিচ্ছি তো নিজের কাছে কেমন যেন মনে হয়, আসলে গিল্টি মনে হয়। স্যার আমরাও জয়েন করতে পারি না যারা স্যার জব করি, এই জন্য মানে আমি ওই গিল্টির জন্য আমি চিন্তা করছি যে আমি আর নিব না, যখন আমাকে ওই 6টায় আমি শিডিউল বের করতে পারবো তখনই নিব। স্যার যারা জব করে তাদের জন্য আসলে এতগুলো ক্লাস একসাথে প্রেসার হয়ে গেছে। এটা তো এখন সিচুয়েশন, কি করবেন, ক্লাস যদি নেওয়ার কথা ছিল না, এখন হঠাৎ করে ওরা ডিসিশন নিচ্ছে যে না জুমের মাধ্যমে 1 মাসের ভিতরে সব ক্লাস শেষ করে দিবে। হ্যাঁ, এখন 1 মাস সব ক্লাস শেষ করতে হলে তো এরকম চাপ পড়বে, 4 মাসের ক্লাস 1 মাসে। মানে বাস্তবতা হলো স্যার আপনাদের পাশাপাশি আমরা আর করতে পারছি না, করা যায় না সেটা। আর এতক্ষণ পর্যন্ত আপনার এই অনলাইনে থাকাটা সেটাও অনেক আরো পেয়ে, যারা একটা সাবজেক্ট তাদের জন্য অবশ্যই পেন, আর যারা একটা সাবজেক্ট জন্য অনেকে এক্সামিনেশন আছে তাদের জন্য হয়তো কিছু একটা ইজি আছে। বাচ্চা কাচ্চারা অনেক সময় গাড়ি ঘোড়া এসে উঠে পড়ছে। হ্যাঁ, যে আমার একটু আগে আমার বাচ্চা আমার লাইন মানে ডিসকানেক্ট করে কানে ব্যথা করে স্যার, হেডফোন লাগাইতে এটা আমারও প্রবলেম, মানে যাদের ছোট বাচ্চা আছে বেবি আছে তাদের জন্য প্রবলেম। থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, তারপরে কি করব আমরা যেভাবে চলার আল্লাহ। জি তারপরেও স্যার ঠিক আছে, ভালো লাগছে ক্লাস হচ্ছে, এটা অনেক কিছু আমরা হয়তো বা মনে করি যদি ডিসকাস না করি, যদি পরীক্ষা নিয়ে নিত তাহলে পরীক্ষা দিতে হতো না। এখন যদি একটু সুযোগ দিচ্ছে ডিসকাস করার সুযোগ আমরা পাচ্ছি, অসুবিধা কি? ঠিক আছে, সবাই ভালো থাকবেন। জি আর একটু মানে হার্ডলি যেহেতু অন্য কোথাও ঘোরা যেহেতু নিষেধ, কোথাও যাওয়া যাবে না, অফিসের থেকে যারা অফিস করেন তারা অফিস করে পূজা বাসায় এসে আপনারা পড়াশোনা করতে পারেন। এই সুবিধা এতটুকু আছে। আইসিএমতে যাইতে হলে আসা যাওয়া 3 ঘন্টা লাগতো, সেই বেনিফিটটা পাচ্ছেন। এই বেনিফিটটা নিতে হবে পজিটিভলি, মানে অর্থাৎ কিছু নেগেটিভ না নিয়ে পজিটিভ নিতে হবে সবকিছু। ঠিক আছে, নেগেটিভ থেকে পজিটিভ। অনলাইনে ক্লাস প্রফেশনালদের জন্য ভালো স্যার। হ্যাঁ হ্যাঁ, বাসায় বসে করতে আর থিওরি ক্লাসে কোনো সমস্যা নেই স্যার, বুঝতে পারি। হ্যাঁ, ওকে, পরে ভালো থাকেন। আমি শেষ করছি। জি আসসালামু আলাইকুম স্যার।